ওয়েলকাম। আচ্ছা, আমাদের 2:30 PM এ টাইম দেওয়া ছিল। অলরেডি 2:31। তো আমার মনে হয় পার্টিসিপেন্ট যারা জয়েন করার কথা সবাই জয়েন করে। আর আমাদের আমাদের সাথে জয়েন করেছেন আলাল ভাই, তানভীর ভাই জয়েন করেছেন। তো আমার মনে হয় আলাল ভাই এবং তানভীর ভাই যদি পারমিট করেন আমরা শুরু করতে পারি। আপনি শুরু করুন। কিশোর ভাই শুরু করেন। একটু একটা মিনিট। আনমিউট করে নিয়েছি। থ্যাংক ইউ তানভীর ভাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ খালিদ হাসান, কনসালটেন্ট, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি। আমি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আজকের গ্রুমিং সেশনে, যেটা আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের স্টার্ট আপ সিলেকশন টিচিং যে প্রোগ্রামটা হবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য। তো এটা ফাইনাল টিচিং এর আগে এটা একটা প্রিপারেটরি বা গ্রুমিং সেশন বলতে পারেন। এবং উই আর ভেরি লাকি, আমাদের সাথে আজকে আছেন RHM আলাউল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র কনসালটেন্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট, আইডিয়া প্রজেক্ট, আইসিটি ডিভিশন। এবং আমাদের সাথে আরো আছেন তানভীর তাবসসুম অভি ভাই, কো ফাউন্ডার সিগমাইন, এবং উনি একজন স্টার্টআপ স্পেশালিস্ট। ওনারা দুজন আজকে আপনাদের সাথে ওনাদের এক্সপিরিয়েন্সেস নলেজেস শেয়ার করবেন, সো দ্যাট আপনারা অ্যাজ এ স্টার্টআপ নিজেদেরকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন এবং ওনাদের ওয়াইজ এক্সপিরিয়েন্সেস এবং গ্রো আপ অ্যাজ এ স্টার্টআপ আপনাদের যে যে ধরনের ক্রাইটেরিয়া গুলোতে ফোকাস করা দরকার সেগুলো নিয়ে কথা বলবেন। তো আমার মনে হয় আমি আর বেশি সময় নষ্ট না করি, আমরা আলাউল কবির ভাইকে দিয়ে শুরু করছি আজকের সেশনটা। তো আলাউল কবির ভাই, হ্যান্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন মিটিং এ। আমরা আসলে যে উদ্দেশ্যে আজকে এখানে একত্রিত হয়েছি সেটা অলরেডি আপনারা জেনেছেন। আপনারা এখানে যারা আছেন সবাই তো স্টার্টআপ, সবাই কি খুলনা? আমি একটু জাস্ট এখানে আজকে আমরা কতজন আছি আনুমানিক পার্টিসিপেন্ট খালিদ ভাই? এখানে পার্টিসিপেন্ট আমরা আছে এখন 27। আচ্ছা, মানে ওনারা সবাই তো স্টার্টআপ খুলনার, সবাই তো স্টার্টআপ খুলনারই, তাই না? আপনারা একটু বলেন তো, আপনারা তো সবাই মানে খুলনা বেস স্টার্টআপ, মানে খুলনাতেই আছেন নাকি ঢাকায় আছেন খুলনায় অপারেট করছেন, এরকম কেউ কে আছেন? ঢাকায় আছেন খুলনায় অপারেট করছেন, এরকম কে কে আছেন? হ্যাঁ, ঢাকায় আছি। আমি কারেন্টলি ঢাকাতে আছি। আচ্ছা, আর শুধু খুলনায় অপারেট করছেন, এরকম কে কে আছেন? আমরা খুলনায় অপারেট করছি। আপনারা কি যারা খুলনায় অপারেট করছেন তারা কি ছাত্র, মানে কুয়েট বা খুলনা বিশ্ববিদ্যালয় বা নর্থ ওয়েস্ট যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ছাত্র নাকি? জি, আমরা কুয়েটের ছাত্র। আমি কুয়েটের ছাত্র। এরকম আরো কয়েকজন আছেন আর কি, আমার টিমে একজন আছে। আচ্ছা, খুলনা থেকে অপারেট করছেন কিন্তু ছাত্র না, মানে কুয়েটের ছাত্র না বা খুলনা ইউনিভার্সিটির ছাত্র না বা অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্র না বর্তমানে, কিন্তু অপারেট করছেন, মানে ছাত্র তো শেষ হয়েছে, পড়ালেখা শেষ করেছেন, এখন স্টার্টআপ নিয়ে কাজ করছেন, এরকম কে কে আছেন? এরকম কেউ নেই, তার মানে এই সংখ্যাটা অনুপস্থিত। অর্থাৎ যারা খুলনা বেসড আছেন তারা আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনাদেরকে ওখানে থাকতে হচ্ছে, এই জন্য খুলনায় আছেন, যেটা বোঝা যাচ্ছে। আর যারা ঢাকা ভিত্তিক তারা বোঝা যাচ্ছে। আচ্ছা, যারা ঢাকায় আছেন, ঢাকা থেকে অপারেট করছেন খুলনায়, তাদের বাড়ি কি খুলনায়, এই জন্য অপারেট করছেন খুলনায় আপনারা, নাকি আপনারা আগে খুলনায় বিয়ে করেছিলেন এখন ঢাকায় সেটেল হয়েছেন? একটু যদি যে কোনো একজন বা দুজন একটু শেয়ার করেন। না, খুলনার সাথে কোনো সম্পর্ক নাই। স্টার্টআপ একটা হবে, আমি এই স্টার্টআপ গুলাতে আমি অ্যাপ্লাই করি। সো এই উৎসাহ থেকে আমি এটার খোঁজ রাখছি এবং এটাতে আমি অ্যাপ্লাই করছি এখন।
আচ্ছা, মানে আপনার আসলে খুলনার সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, আর এরপর? হ্যাঁ, আমি- আমি জি, রেজওয়ান আপনি বলতে চাচ্ছেন, প্লিজ। হ্যাঁ, আমি কুয়েটে পড়ালেখা করছি। এখন ঢাকায় আমি অ্যাকচুয়ালি জব করি এবং জবের পাশাপাশি আমি কিছু সময় স্পেন্ড করি। আমার কিছু কুয়েটিয়ান জুনিয়র আছে, তাদেরকে বিভিন্ন বিষয়ে, ইনোভেটিভ বিষয়ে তাদেরকে হেল্প করা এবং তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো জানানো, অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এগুলো নিয়ে এবং আর্কিটেকচার নিয়ে। সো এভাবে করতে করতে একটা সময় আমাদের কাছে মনে হইলো যে আমরা আরেকটু বড় করে চিন্তা করতে পারি, যেহেতু আমাদের লার্নিং এর সাথে অবশ্যই ইন ফিউচার একটা আর্নিং এর রিলেশনও থাকতে হয় এবং একটা ওভারঅল লাইফে একটা ইমপ্রেশন তৈরিরও একটা বিষয় থেকে যায়। সো ওভারঅল এসব চিন্তা করে আমরা লার্নিং এর জন্য কিছু টাইম স্পেন্ড করার পর আমরা ডিরেক্টলি চিন্তা করি যে আমরা কোনো একটা প্রজেক্ট করব যেটা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে ইন ফিউচারে। এভাবেই এখানে অ্যাপ্লাই করা মেইনলি। আমি জানতে পারি আমাদের কিছু টিচারের কাছ থেকে অ্যাকচুয়ালি ওনারা বিভিন্ন গ্রুপে যখন জানিয়েছেন বিভিন্ন জনকে, তো আমি চিন্তা করলাম যে আমাদের এখানে আসলেই একটা স্পেস এবং আদার ফ্যাসিলিটি পাওয়াটা জরুরি। সো ওকে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি শেয়ার করতে চান যে আপনারা কিভাবে, কেন আসলে এই খুলনার ইয়েতে আবেদন করছেন, খুলনায় যে আমরা যে স্পেসটা দিচ্ছি সেটাতে? আচ্ছা, আর কাউকে মনে হয় ইয়ে করা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন আমরা একদম শেষে নেব। আমরা প্রথমে একটু জেনে নিতে চাচ্ছি যে আসলে আপনারা কেন এখানে এসেছেন, বা আপনারা কোন কোন ব্যাকগ্রাউন্ডের বা কোথায় অবস্থান করে এখন আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন, সেই তথ্যগুলো আমাদের একটু প্রাথমিকভাবে ধারণার জন্য দরকার ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করেছি। আরেকটা তথ্য যদি আপনারা একটু বলেন, সেটা হচ্ছে আপনারা কি জানেন যে যেই আপনারা যে আবেদন করেছেন সেটার বিপরীতে আসলে আপনারা কি পাবেন, আপনাদেরকে কি দেয়া হবে, সেই সম্পর্কে কি আপনাদের পরিষ্কার ধারণা আছে? মৌলিক ধারণাটা আছে যে যে ক্ষেত্রে যে স্টার্টআপ গুলা কনসেপচুয়াল আকারে আছে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে প্রোটোটাইপ পর্যায়ে আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে ওয়ার্কিং স্পেস এবং হচ্ছে 1 বছরের ট্রেনিং বা মেন্টরশিপের ব্যবস্থা। আচ্ছা, এক্স্যাক্টলি। আর এর যে শাহরিয়ার ফেরদৌস যেটা বলেছেন, এর বাইরে কি আর অন্য কোনো মতামত আপনাদের আছে? মানে এর বাইরে কোনো আপনাদের মাথায় আছে যে না, এর বাইরে এই বিষয় আপনারা পেতে পারেন, না শুধু এটাই? ভিন্ন কোনো মত থাকলে আপনারা বলতে পারেন, মানে ভিন্ন কোনো ইয়ে থাকলে, আপনাদের চিন্তা ভাবনা থাকলে যে না আপনারা এটাও শুনেছেন এর বাইরে এই বিষয় পাবো। আচ্ছা, ফান্ডিংটা হবে কি হবে না এই বিষয়টাতে আমি একটু সন্দিহান ছিলাম। আচ্ছা, একটা কোশ্চেনই করে ফেললাম আর কি। হ্যাঁ, ঠিক। কোশ্চেন আমরা শেষে নেব একত্রে। আমরা শুধু এখন বিষয়টা বলি। স্টার্টআপ কেন আসলে এই কাজগুলো করা হচ্ছে সেটা সংক্ষেপে একটু বলি। স্টার্টআপ বাংলাদেশ যাত্রা শুরু করেছে 2000 আইডিয়া প্রজেক্ট 2016 সালে। তারও একটু পেছনে যাই, যেটা আমি সব জায়গায় বলি, এটার ব্যাকগ্রাউন্ডটা। সেটা হচ্ছে সরকার যখন 2009-10-এ খুব করে বলছিল যে ডিজিটাল বাংলাদেশ করবে এবং আমাদের যে গার্মেন্টস নির্ভর যে অর্থনীতিটা আছে, অর্থনীতিটাকে চেঞ্জ করে আইসিটি নির্ভর অর্থনীতিতে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের বড় বড় কোম্পানি তৈরি হবে, বড় বড় স্টার্টআপ তৈরি হবে, যাদের মাধ্যমে আমরা দেশের বাইরে থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা যেমন ইনভেস্টমেন্ট হিসেবে পাবো, পাশাপাশি আমরা প্রচুর জব তৈরি করতে পারবো এবং প্রচুর টাকা আমাদের ইকোনমিতে ঢুকবে, যার কারণে আমরা খুব দ্রুত অর্থনীতিতে এগিয়ে যাব এবং আমাদের একটা ডাইভার্সিফিকেশন আসবে। আমাদের 80 থেকে 90% প্রোডাক্ট এখন গার্মেন্টস বেসড প্রোডাক্ট আমরা রপ্তানি করছি, সেটা থেকে ডাইভার্সিফিকেশন এসে আমরা আইসিটি তে শিফট করব। এটার জন্য সরকার যেটা চিন্তা করলো প্রথমে, যে একটা বড় পরিবর্তন দরকার। সেই জন্য সরকার 2012-13 সালে আইসিটি ডিভিশনের মাধ্যমে, দ্যাটস দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ, আইসিটি ডিভিশনের মাধ্যমে একটা উদ্যোগ গ্রহণ করলো যে যে কেউ যদি যে কোনো একটা ইনোভেটিভ কাজ নিয়ে আসে, আইসিটি নির্ভর, আইসিটি এনাবলড যে কোনো একটি উদ্যোগ নিয়ে আসে, তাহলে আইসিটি ডিভিশন তাকে এককালীন 20 লক্ষ টাকা দেবে, ফ্রি। কিন্তু এটা আমরা বিশ্বে অনেক জায়গায় এরকম হয়তোবা দেখি, কিন্তু কোনোটাই ফ্রি না। আপনি হয়তোবা লোন নেবেন স্টুডেন্ট থাকা অবস্থায়, পরে যখন আপনি জবে ঢুকবেন 5-10 বছর পর, তখন আপনি কিস্তি দিয়ে সেটা পরিশোধ করবেন। বাট সরকার এখানে একটা হাইপ তৈরি করার জন্য, একটা আগ্রহ তৈরি করার জন্য, এন্টারপ্রেনারশিপ কালচার কৃষ্টি তৈরি করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে এবং সেটা ভালো একটা সাড়া ফেলেছে। আমি তখন ওই শাখার দায়িত্বে ছিলাম, আমি জানি। এই ক্ষেত্রে স্টার্টআপ ইনোভেশন ফান্ডের যে এককালীন 20 লক্ষ টাকা,
সেটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন আবেদন করেছেন, বুয়েটের ডক্টর লতিফুল হক স্যারের কথা আমার এখনো মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যারের কথা মনে আছে, আমার নিজের টিচার ঢাকা ইউনিভার্সিটি আইআইটির ডক্টর কাজী মুহাইমুনুস সাকিব স্যারের কথা মনে আছে, গ্রিন ইউনিভার্সিটি এখন প্রফেসি ডক্টর আব্দুর রাজ্জাক স্যার, উনি ঢাকা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের প্রফেসর, ওনার কথা মনে আছে। এরকম প্রচুর শিক্ষকরা ফান্ড নিয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ছাত্রছাত্রীদের মধ্য থেকে একটা ব্যাপক সাড়া পাওয়া গেছে, প্রচুর ছাত্রছাত্রী, ইভেন আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রচুর ছেলে পেলে দেখেছি যারা তাদের ইনোভেটিভ আইডিয়ার জন্য এখানে আবেদন করেছে এবং রিগোরাস প্রসেসের মাধ্যমে তাদের সেই যোগ্যতা বলেই তারা, যার 10 লক্ষ টাকা প্রয়োজন, যার 15 লক্ষ টাকা প্রয়োজন, সে অনুযায়ী তারা ফান্ড পেয়েছে। এখন যেটা হয়েছে, ইনোভেশন ফান্ড হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য দেওয়া হয়, সেটা আপনারা জানেন, বাট এটার সাথে স্টার্টআপ কালচারটা কিন্তু ডিফারেন্ট। স্টার্টআপ কালচার বা স্টার্টআপ এটা একটু ডিফারেন্ট জিনিস। ইনোভেশন সে একটা নির্দিষ্ট কাজের জন্য টাকা নিল, ইনোভেশনটা শেষ করলে এরপরে তার আর কোনো ফুটিং নেই, শেষ। কিন্তু সরকার করছে যে না, আমার তো স্টার্টআপ ইকোসিস্টেম দাঁড় করানো দরকার, আমার স্টার্টআপ কালচারটাকে একটা লেভেলে নেওয়া দরকার, আমার এই ইয়েটাকে একটা ভালো অবস্থানে নেওয়া দরকার। তখন যেটা সরকার করেছে 2016 সালে, স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপের জন্য আইডিয়া প্রজেক্ট বা স্টার্টআপ বাংলাদেশ প্রজেক্ট স্থাপন করেছে। এখানে কাজ কি, একটা স্টার্টআপের যত রকমের হেল্প বা সাপোর্টের প্রয়োজন সব রকমের সাপোর্ট দেওয়া হবে। আমি প্রথমে আসি ফান্ডিং এর কথা। পুরো স্টার্টআপ লাইফ সাইকেলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রি সিড স্টেজ বা আইডিয়া স্টেজ যেটা আমরা বলি, একটা হচ্ছে সিড স্টেজ, আর একটা হচ্ছে গ্রোথ স্টেজ। তো আপনাদের একটা ধারণা আছে, তারপর আমি একটু বলছি। প্রি সিড স্টেজ হচ্ছে যিনি মাত্র আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন, 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, তার প্রোটোটাইপটা ডেভেলপ করার চেষ্টা করেছেন বা এমভিপি করেছেন, বাট স্টিল স্ট্রাগলিং। এরকম স্টেজে আমরা বলছি আমাদের এখানে আবেদন করলে আমরা 10 লক্ষ টাকা দেবো এবং এটা ফ্রি। এই 10 লক্ষ টাকা যখন উনি পেলেন, এটা দিয়ে উনি যেটা করবেন সেটা হচ্ছে এগিয়ে যাবেন, কাজ করবেন, একটা লেভেলে যাবেন এবং উনি মার্কেটিং করবেন, এটা দিয়ে উনি ওনার প্রোডাক্ট ডেভেলপ করবেন, এটা কিনবেন সেটা কিনবেন, একটা লেভেলে যাবেন। তখন সেটাকে আমরা বলছি সিড স্টেজ। এই সিড স্টেজে সরকার বলছে 1 কোটি টাকা দেবে। এক্সকিউজ মি, সাথে বসে, সরি ফর দ্য ইন্টারাপশন। যেটা বলছিলাম সেটা হচ্ছে সিড স্টেজ। সিড স্টেজে সরকার বলছে 1 কোটি টাকা দেবে, বাট এই 1 কোটি টাকা কিন্তু ফ্রি না, এটা ইকুইটি বেসিসে দেবে। অর্থাৎ সরকার থার্ড পার্টির মাধ্যমে ভ্যালুয়েশন করবে, ডিউ ডিলিজেন্স করবে, সেটাতে যেই রেশিওটা দাঁড়ায় সে তার উপর ভিত্তি করে সরকার টাকা দেবে। কিন্তু এটা করার জন্য তখন সরকার তো আর বিজনেস করতে পারে না। সরকার ফ্রি টাকা দিতে পারে ফাইন, কিন্তু সরকার তো এরকম নিয়ে সত্ত্ব নিয়ে বিজনেস করতে পারে না। এই জন্য সরকার যেটা করেছে, আলাদা একটি কোম্পানি গঠন করেছে, স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড, যার মাধ্যমে সরকার এই সিড স্টেজ এবং গ্রোথ স্টেজে টাকা দেবে। এখন সিড স্টেজে 1 কোটি টাকার বিষয় যেটা মাথায় রাখতে হবে যে কোম্পানি কোনোভাবেই 49% শেয়ারের বেশি নিতে পারবে না, যাতে স্টিয়ারিংটা যিনি আইডিয়া দিয়েছেন তার কাছেই থাকে। 51% শেয়ার অ্যাটলিস্ট যিনি আইডিয়া দিয়েছেন তার কাছে থাকতে হবে। এই গেল সিড স্টেজ। সিড স্টেজে উনি ধরেন 1 কোটি টাকা পেলেন, তারপর উনি এটা নিয়ে আরো এগিয়ে গেলেন, গিয়ে এমন একটা লেভেলে পৌঁছালেন যেটাকে আমরা বলছি গ্রোথ স্টেজ। অর্থাৎ ওই ক্ষেত্রে ওনার আর কোনো চ্যালেঞ্জ নাই। প্রাথমিকভাবে উনি আইডিয়াটা, ওনার বিজনেসটা বুঝে ফেলেছেন, উনি কোথায় এক্সপ্যান্ড করতে হবে সেটা জানেন। এটাকে আমরা বলছি হচ্ছে গ্রোথ স্টেজ। যেমন আমি যদি এখন গ্রোথ স্টেজের কথা বলতে যাই, আমি যদি বাংলাদেশের কয়েকটা স্টার্টআপের কথা বলতে চাই, সেগুলো হচ্ছে আপনার চাল ডালের কথা বলতে পারি, আমরা পাঠাওয়ের কথা বলতে পারি, আমরা সহজের কথা বলতে পারি, সেবা এক্সওয়াইজেড এর কথা বলতে পারি, আরো এরকম অনেকেই আছেন, আমাদের অবিবাহিতটাও বলতে পারি, উনি ওনারটা বলবেন। তো এই গ্রোথ স্টেজে সরকার বলছে 5 কোটি টাকা দেবে, তাও একবার না, 5 বার আপনাকে দেবে আপনার প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ টোটাল পুরো স্টার্টআপ লাইফ সাইকেলে আপনি সরকারের পক্ষ থেকে টোটাল 26 কোটি 10 লক্ষ টাকা পাওয়ার সুযোগ আছে। এটা গেল ফান্ড। এরপরে আসেন হচ্ছে স্টার্টআপদের ট্রেনিং এবং মেন্টরিং। সারা বছর ব্যাপী আমরা ট্রেনিং এবং মেন্টরিং দিয়ে থাকি। এটা প্রয়োজন হয় স্টার্টআপদের। কেন? কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা স্টার্টআপ তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী তার মেন্টরিং দরকার হয়, এবং এই মেন্টরিং গুলো আমরা কাদেরকে দিয়ে করাই? আমাদের এখানে যারা অলরেডি রিনাউন্ড স্টার্টআপ আছেন, যারা অলরেডি সেটেল হয়ে গেছেন, এই ইকোসিস্টেমে 20-30 বছর ধরে আছেন, স্টার্টআপ ইকোসিস্টেমে, দেশের বাইরে ছিলেন, ইউএসএ তে, সিলিকন ভ্যালিতে ছিলেন, দেশে এসে এখন ভালো করছেন, যারা এই বিষয়টা সম্পর্কে জানেন এবং স্টার্টআপদের শুরু থেকে শেষ পর্যন্ত যাদের নখে দর্পণে, তাদেরকে দিয়ে আমরা মেন্টরিং করি। এবং আমাদের পোর্টফোলিও স্টার্টআপ যারা আছেন, যেমন অভিবাদের মতো যারা আছেন, যারা সাকসেসফুল হয়েছেন এবং আরো দূর এগিয়ে যাচ্ছেন, তাদেরকে দিয়ে আমরা করাই। আমি উদাহরণস্বরূপ বলতে পারি সোনিয়া বশির কবিরের কথা, যিনি মাইক্রোসফট বাংলাদেশের প্রধান ছিলেন, 4টা দেশ সহ, বাংলাদেশ সহ 4টা দেশে।
তিনি নিজেই এসবিকে ফাউন্ডেশন তার নামে সোনিয়া বশির কবির ফাউন্ডেশন করেছেন এবং তিনি একজন পটেনশিয়াল অ্যাঞ্জেল ইনভেস্টর। আমরা বেসিসে আলমাস কবির ভাইকে দিয়ে মেন্টরিং করে, আমরা মিনহাজ আনোয়ার ভাইকে দিয়ে মেন্টরিং করে। এরকম যারা আছেন তাদেরকে দিয়ে আমরা মেন্টরিং করে এবং তাদের অনুভূতি যেটা, যেমন আমি বলতে পারি যে লাস্ট আমাদের এখানে এরকম মেন্টরিং দিয়েছেন হচ্ছে নাসিম মঞ্জু, ওনার উদাহরণটাই বলি, উনি অ্যাপেক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর। ওনার মেন্টরিং পাওয়ার পরে একজনের অনুভূতি হচ্ছে এরকম যে আমি তো কোটি টাকা দামের মেন্টরিং পেয়েছি, আমি যদি এই মেন্টরিং না পেতাম তাহলে আমি বুঝতে পারছি এখন মেন্টরিং পাওয়ার আগের অবস্থা আর পরের অবস্থাটা আমার কি, আমার যে বিষয়গুলো এক্স্যাক্টলি প্রয়োজন ছিল তিনি সেই বিষয়গুলো আমাকে ধরিয়ে দিয়েছেন। এই জন্য মেন্টরিংটা একটা স্টার্টআপের লাইফে খুবই প্রয়োজন, লাইফ সাইকেলে আমরা সেটা ধরে ধরে তার নিড বেস মেন্টরিং করাই। আর ট্রেনিং এর বিষয়টা হচ্ছে আমাদের পার্টিকুলার কিছু ট্রেনিং আছে, আমরা সারা বছর ব্যাপী সেই ট্রেনিং গুলোতে এই মেন্টরিং এবং ট্রেনিং এর পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে, আপনারা জানেন স্টার্টআপ যখন কোনো কিছু নিয়ে কাজ করে প্রোটোটাইপটা ডেভেলপ করতে হয়। আমাদের এখানে প্রোটোটাইপ ডেভেলপ করার জন্য সাধারণত আমরা যেটা দেখি, বিশেষ করে অনেককে চায়নাতে গুয়াংজুতে কন্ট্যাক্ট করতে হয়, তারা সেখানে পুরো কন্ট্যাক্ট করার জন্য প্রচুর সময় নষ্ট হয়, ওখানে করে আনা সেটা আবার দেশে আনা প্রচুর সময় নষ্ট হয়, পাশাপাশি তার টাকা পয়সা বেশি খরচ হয়। আমরা যেটা বলেছি যে না, আমাদের এখানে আমরা অত্যাধুনিক মানের একটা ফ্যাব ল্যাব করেছি, আপনারা এখানে আসলে দেখবেন চমৎকৃত হবেন। ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত এটা দেখে খুবই প্রশংসা করেছে যে এই ফ্যাব ল্যাবটা আসলেই আমাদের স্টার্টআপদের জন্য একটা নতুন ডাইমেনশন নিয়ে আসবে। এখানে আপনার যে কোনো রকমের প্রোটোটাইপ ডেভেলপটা আপনি করতে পারবেন, আপনি কোনো সার্কিট ডিজাইন করবেন এখানে আপনি করতে পারবেন। আপনাকে শুধুমাত্র যেটা করতে হবে, ন্যূনতম ম্যাটেরিয়ালস খরচটা দিতে হবে, আপনি ফ্রি অফ কস্ট এটা ব্যবহার করতে পারবেন। আপনাকে কোনো কিছু ধরতে দেওয়া হবে না, ছুতে দেওয়া হবে না, দেখে করবেন এরকম না, নিজে ব্যবহার করে করতে পারবেন এবং সেটা আপনার টাইম কনজিউম হবে না। আপনার যেটা চাইনাতে অর্ডার দিয়ে, থার্ড পার্টিকে অর্ডার দিয়ে আপনার করতে যে সময়টা নষ্ট হতো সেই সময়টা নষ্ট হবে না। আমরা এই ল্যাব ফ্যাসিলিটিও দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোয়ার্কিং স্পেস, যেটা আমরা হাইটেক পার্কের সাথে করছি। হাইটেক পার্ক আমাদেরকে যেই ইয়েতে এসছে এবং সেটাই আমি আজকে এখন বিস্তারিত বলবো। আমরা যেটা দেখেছি যে স্টার্টআপদের এরকম অনেক স্টার্টআপই আছেন স্টুডেন্ট থাকা অবস্থায় স্টার্টআপ হয়েছে এবং ম্যাক্সিমাম স্টার্টআপ কিন্তু সেরকম সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারের পরে একটা স্টুডেন্ট তার মাসে 5-10 হাজার টাকা স্পেস ভাড়া নিয়ে তার বিজনেস রান করাটা খুবই টাফ। আমরা যেটা করেছি, আমাদের এখানে প্রথমে আমাদের আইডিয়া প্রজেক্টের এখানে 30,000 স্কোয়ার ফিটের একটা জায়গা রেখেছি। এটা আপনি এখানে ভিজিট করলে, যারা ভিজিট করেছেন তারা জানেন, এটা সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি, আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে সকালে নাস্তা করে, এখানে স্ন্যাক্স খায়, এখানে দুপুরের খাবার খায়, তার কোনো টেনশন নাই। অর্থাৎ এক ছাদের নিচে তিনি এসি এনভায়রনমেন্টে বসে চমৎকার একটা পরিবেশে বসে তার কাজ করবেন সকাল থেকে রাত পর্যন্ত এবং এটা ফ্রি। এই স্পেসটাই শুধুমাত্র আমরা ঢাকায় দিচ্ছি না, আমরা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছি সব সার্ভিস ঢাকায় হবে না, আমরা একটা ডিসেন্ট্রালাইজ করবো। এখানে আসলে হাইটেক পার্ক আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা আমরা হাইটেক পার্কের সাথে আমাদের চুক্তি হয়েছে যে আমাদের হাইটেক পার্কের যে স্থাপনাগুলো আছে বিভাগীয় শহরগুলোতে, খুলনায়, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, এই জায়গাগুলোতে, সেখানে আমরা স্টার্টআপদের জন্য পুরো একটা ফ্লোর ডেডিকেটেড করে দেবো এবং সেখানে আমাদের স্টার্টআপরা যেসব রিজিওনাল স্টার্টআপ আছে তাদেরকে প্রমোট করার জন্য, কারণ তারা ঢাকায় আসতে পারবে না, তাদেরকে প্রমোট করার জন্য তারা যাতে ওখানে কাজ করতে পারে ফ্রি অফ কস্টে, তাদেরকে ওখানে স্পেস বরাদ্দ দেওয়া হবে কোনো কস্ট ছাড়াই। এবং এই কারণেই কিন্তু আপনারা আজকে অ্যাপ্লাই করেছেন, এখানে যারা অ্যাপ্লাই করেছেন, আমরা এই আবেদনগুলো বাছাই করব। এই আবেদনগুলো বাছাই করে আমরা আমাদের যে বিশেষজ্ঞ টিম আছে তাদের সামনে আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে। সেই প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে আমরা চূড়ান্ত তালিকা তৈরি করবো যে কারা ওখানে ফ্রি অফ কস্টে ওয়ার্কিং স্পেস পাবেন। এবং শুধুমাত্র ওয়ার্কিং স্পেস দেওয়া হবে, আপনার যদি ফান্ডের প্রয়োজন হয় আপনার আইডিয়া প্রজেক্ট অর্থাৎ startupbangladesh.gov.bd এই পেজে গিয়ে আবেদন করতে হবে। সরি, আমি এখন বলবো যে আমরা সারা বছর ব্যাপী এই টাকাটা ফান্ডটা দিয়ে থাকি, এরকম কোনো বিষয় নেই যে নির্দিষ্ট কোনো সময় আবেদন করতে হবে। বছরের যে কোনো সময় আপনি আবেদন করতে পারেন, একটা নির্দিষ্ট সময় পর আপনি ডাক পাবেন, সেখানে আপনি প্রেজেন্টেশন দেবেন। আপনার প্রেজেন্টেশনটা যদি পছন্দ হয়, 3 মিনিটের পিচ বলি আমরা, আমাদের বিশেষজ্ঞ কমিটির যদি পছন্দ হয় আপনি 10 লাখ টাকা পেয়ে যাবেন, বাট ভাগে পাবেন, প্রথমে 5 পরে 5, এরকম 5 লাখ টাকা দেখিয়ে পরে 5 লাখ টাকা কাজ দেখিয়ে পরে 5 লাখ টাকা পাবেন। এই হলো আমাদের কার্যক্রম। এর বাইরে আরো অনেক কার্যক্রম আছে। আমরা আমাদের স্টার্টআপদেরকে দেশের বাইরে পাঠাই বিভিন্ন প্রতিযোগিতায়, স্টার্টআপ ইস্তাম্বুল, স্টার্টআপ দুবাই, স্টার্টআপ মালয়েশিয়া, যাতে তারা দেখে আসতে পারে যে সেখানে কালচারটা কিরকম এবং সেখানে যাতে তারা পিচ করতে পারে, অ্যাঞ্জেল ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারে এবং তারা প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারে। আমি কয়েকটা উদাহরণ দেব। আমরা এই পর্যন্ত 170টা স্টার্টআপকে ফান্ড করেছি 10 লক্ষ টাকা করে, যার মধ্যে কয়েকটা স্টার্টআপ এখন $1 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে। আপনারা রিসেন্টলি শপআপের নাম শুনেছেন, আমাদের কাছ থেকে 10 লাখ টাকা দিয়ে নিয়ে শুরু করেছে। তারা সিঙ্গেল এই ইয়েটি দেশের বাইরে থেকে
$5 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছে। আপনারা আইফার্মারের নাম শুনেছেন, তারা $20 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছে। এবং আমাদের স্বপ্ন আস্তে আস্তে সত্যি হতে যাচ্ছে, আমরা যেটা দেখতে পেয়েছি। এই কালচার তৈরি করার মাধ্যমে অলরেডি আমাদের ইকোনমিতে টাকা আসা শুরু করেছে, আমাদের স্টার্টআপটা ফান্ডিং পাওয়া শুরু করেছে। এবং আমাদের এই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অভিভাইয়ের স্টার্টআপ sigmind.ai, ওনারা খুব ভালো কাজ করছেন। আমাদের বেস্ট 5টা স্টার্টআপের মধ্যে ওনার স্টার্টআপটা আছে এবং উনি ওনার জার্নিটা শেয়ার করবেন হয়তো আপনাদের সাথে। তো আমরা আজকে যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই কাজগুলোর পাশাপাশি আমরা আরো অনেক ইভেন্ট আমাদের হয়। আমাদের বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এখন চলছে, আমরা হান্টিং করে থাকি। শুধুমাত্র আমরা যে সারা বছর ব্যাপী আবেদন নেই সেটা কিন্তু না, আমরা আপনাদের কাছে যাই ট্যালেন্ট হান্ট কর্মসূচির মতো, না বিভিন্ন নামে যাই, স্টুডেন্ট স্টার্টআপ চ্যাপ্টার 1 2 বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে যাই, কাজটা করি। যেমন ধরেন ক্রিকেটার, যদি ক্রিকেটার বিসিবি যখন ক্রিকেটার ট্যালেন্ট হান্ট করতে যায় তখন কি করে, বিভিন্ন জেলা শহরে যায়, গিয়ে তাদেরকে বোলিং ক্যাম্প করে, বোলিং করায়, ব্যাটিং করায়, বেস্ট মেধাগুলো ধরে নিয়ে আসে। আমাদের পঞ্চপাণ্ডবদের মধ্যে অনেকেই এই মাধ্যমে এসেছেন। আমরা কিন্তু সেই কাজটা করি। আমরা শুধু ঢাকায় বসে থাকি না, আমরা বিভিন্ন সময় সারা বাংলাদেশে চলে যাই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। সেখানে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে বলি যে আপনারা পিচ দেন, আপনারা আপনাদের উপস্থাপনা দেন, যারা বেস্ট হয় তাদের মধ্য থেকে আমরা ধরে নিয়ে আসি। এবং স্টুডেন্ট স্টার্টআপ চ্যাপ্টার 1 2 এর মাধ্যমে আমরা এরকম 30-60টা স্টার্টআপকে পেয়েছি, সাকসেসফুল স্টার্টআপ, যাদেরকে আমরা ধরে এনেছি। ওরা কিন্তু আমাদের আবেদন করেনি, আমরা গিয়ে এই কার্যক্রম সারা বছর ব্যাপী আমাদের চলছে। এখন আসি যে আমাদেরকে আসলে কি করতে হবে, এখানে কি বলতে হবে। আমাদের একটি সুনির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা নিশ্চয়ই আপনাদেরকে অলরেডি শেয়ার করেছে। আপনারা কি সেই ফরম্যাটটা পেয়েছেন সবাই? পিচ ডেকের জন্য যে ফরম্যাটটা আমরা এখানে ফলো করি সেটাকে একটু মডিফাই করে আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা কি সেই ফরম্যাটটা পেয়েছেন সবাই? স্টার্টআপ পিচিং এর জন্য আপনারা যে পিচটা করবেন সেই ফরম্যাটটা কি সবাই পেয়েছেন? আচ্ছা, ফর্ম পূরণ করে যখন সাবমিট করছিলাম তখন হচ্ছে একটা পিচের ফরম্যাটে আমরা আর কি সাবমিট করছিলাম, ওইটা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা শেয়ার করছি, দেখেন এটা আপনারা পেয়েছেন কিনা। তাহলে আমি তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি শেয়ার করেছি, এখনই দেখতে পাবেন আশা করি। দেখতে পাচ্ছেন? শেয়ারটা হয়নি, কেটে আবার দিলে মনে হয়ে যাবে। হ্যাঁ, আমি রুমে আছি, একটা মিটিং এ আছি। হ্যাঁ আসেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাক্সেস আছে খুব সম্ভবত। Chrome wants to share the contents of your screen with এত access চাচ্ছে, access needed। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? জি, এবার দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন, ওকে, থ্যাংক ইউ। আমি একটা বিষয় বলি, আমরা আমাদের সাধারণত প্রেজেন্টেশন গুলোতে ওভারঅল একটু বলি। প্রথমে প্রেজেন্টেশন গুলোতে আপনারা তো জানেন, আপনারা সবাই যেহেতু স্টার্টআপ, প্রেজেন্টেশন গুলোতে যে বিষয়গুলো আমরা চাই সেগুলো আপনারা মোটামুটি ধারণা কি আছে? কেউ একজন বলবেন যিনি অভিজ্ঞ, যে কি কি বিষয় আমরা একটা প্রেজেন্টেশনে চাই সাধারণত? যে কোনো একজন কি একটু শেয়ার করবেন? জি স্যার, শেয়ার করব। শেয়ার বলতে একটু মানে কথার মাধ্যমে, কোনো স্ক্রিন শেয়ার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট দ্বারা করাইতে হয়। আমাদের মানে আমাদের উদ্দেশ্যটা কি, এটা দ্বারা করাইতে হয়। আর হচ্ছে সলভটা কি, বিজনেস স্ট্র্যাটেজিটা কি, মার্কেট সাইজটা কতটুক, এইটার উপর ভিত্তি করে মূলত দ্বারা করানো হয়। ওকে, থ্যাংক ইউ। সবার প্রথম যে বিষয়টা, আর কেউ কি বলবেন? আচ্ছা, সবার প্রথম যে বিষয়টা আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম।
জি জি বলেন। যে স্যার ফার্স্ট আমাদের কোম্পানি ইনফরমেশন শেয়ার করতে হয়, প্রবলেম স্টেটমেন্ট, সলিউশন স্টেটমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেট সাইজ, ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ তারপর অনেকগুলো টিম ম্যানেজমেন্ট। রাইট রাইট রাইট। আচ্ছা এখন আসেন আমি একটা একটা করে একটু ডেসক্রাইব করি, এই বিষয়গুলো আপনারা মোটামুটি সবাই জানেন বলে মনে হচ্ছে, জাস্ট একটু ইলাবোরেট করব। প্রথমে হচ্ছে আসলে প্রবলেম আইডেন্টিফিকেশনটা, এটা অনেকেই বুঝতে পারেন না। প্রবলেমটা একদম প্রিসাইজলি আইডেন্টিফাই করা যে আপনি কোন প্রবলেমের আসলে সলিউশন দিতে চাচ্ছেন, সেই প্রবলেম স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি কি সলিউশন প্রোভাইড করছেন সেটা ইম্পর্টেন্ট, এবং যে প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করছেন সেটা সবগুলো সাইড কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, নাকি আপনি হাতি দেখার মতো, ওই যে অন্ধের হাতি দেখার মতো, যে কান ধরেছে সে বলছে হাতি কুলার মতো, যে ধরেছে হাতির সুর ধরেছে সে বলছে সাপের মতো, এরকমটা যাতে না হয়। অর্থাৎ আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা পার্সন আপনি বুঝতে পারছেন কিনা। যেমন ধরেন আপনি হয়তো ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা সলিউশন দিতে যাচ্ছেন বাংলাদেশে, তাহলে ট্রান্সপোর্টেশন সিস্টেমের সলিউশন দিতে গেলে আপনার ধরেন নারী শিশুর জন্য একরকমের চাহিদা আছে, আপনার যারা স্কুল গোয়িং তাদের জন্য একরকম, যারা বিজনেস করে তাদের জন্য একরকম, তারপর হচ্ছে যারা অসুস্থ তাদের জন্য একরকম। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার আলাদা আলাদা বিবেচনা করতে হবে। সো প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ভুলভাবে শুরু করেন তাহলে আপনার ম্যাক্সিমাম জিনিসই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এরপরে হচ্ছে আপনার টিম ম্যানেজমেন্টকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই, কারণ আমরা এখানে দেখেছি বুয়েটের, ঢাকা ইউনিভার্সিটির, গাজীপুর আইইউটির থেকে শুরু করে এরকম প্রচুর ভালো ভালো টিম আমাদের এখানে এসছে, কিন্তু টিকে নেই, কারণ এটা ব্যালেন্স ছিল না। আমরা দেখেছি টিমে টেকনিক্যালি সাউন্ড আছেন, মেম্বার আছেন, ফাউন্ডার আছেন, বাট ফাইন্যান্সিয়াল সাইডটা যিনি দেখবেন এরকম নাই, বা যিনি প্রেজেন্ট করতে পারবেন ভালো এরকম নাই। এই জন্য আমরা যেটা বলছি, একটা ব্যালেন্স টিম খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে 3টা বৈশিষ্ট্য থাকে এরকম একটা ব্যালেন্স টিম দরকার। সেটা হচ্ছে যিনি টেকনিক্যাল দিকটা দেখবেন এরকম একজন দরকার ফাউন্ডারদের মধ্যে, যিনি ফাইন্যান্সিয়াল সাইডটা দেখবেন এরকম একজন দরকার, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস্ট যিনি বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের যিনি, আর যিনি মার্কেটিং এ খুব ভালো, মার্কেটিং এ ভালো, ভোকাল, কোথাও প্রেজেন্ট করতে পারেন খুবই সংক্ষিপ্ত। কারণ স্টার্টআপদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কিছু বলতে হয়। আপনি 3 মিনিট সময় পাবেন, 3 মিনিট সময়ের মধ্যে আপনার পুরো বিষয়টা বলে ফেলতে হবে। আপনি যদি কোনো একটা বিষয় মিস করেন ইউ আর আউট। সো এই বিষয়টা মাথায় রাখতে হয়। কেউ যদি মনে করেন যে তার টিমে, আমরা সাধারণত এটা দেখি, তার টিমে এই ব্যালেন্সটা নেই, সেটা ব্যালেন্স করে টিম ফরমেশন করলে আপনাদের জন্য ভালো হবে, এবং আপনাদের যে কোনো জায়গায় ফান্ড পেতে, বা যে কোনো জায়গায় ফান্ড হোক, ওয়ার্কিং স্পেস হোক, যে কোনো জায়গায় আপনি অ্যাঞ্জেল ইনভেস্টর ম্যানেজ করা হোক, সেটা সুবিধা হবে। এরপরে হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আপনার এই আইডিয়াটা যদি কোথাও থেকে থাকে, আপনার এই আইডিয়াটা যদি অলরেডি এক্সিস্টিং থেকে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা আইডিয়াগুলো আমাদের কমন হয় অনেকের ক্ষেত্রে। যেমন ধরেন পাঠাও আসার পর অনেকে এই ধরনের অনেক কিছু করার চেষ্টা করেছেন, চাল ডাল আসার পর অনেকে এই ধরনের কিছু করার চেষ্টা করছেন, বাট ইউ হ্যাভ টু মেনশন দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আপনার এক্সিস্টিং যেটা আছে সেটার থেকে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি, বা ওনার কি নাই যেটা আপনার আছে, বা আপনি কেন ওনার চেয়ে বেটার, এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার সিক্রেট সসটা কি, কেন আপনার এটা, বা ইউনিক সেলিং পয়েন্ট কি, ইউএসপি যেটা আমরা বলি, এই বিষয়টা আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে, যেটা আপনাকে অন্যদের থেকে ডিস্টিংগুইশ করবে বা আলাদা করবে। তো এটার পরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, যেটা সরি আপনার বিজনেস মডেল আপনি বলবেন, যে আপনি আপনার বিজনেসটা কিভাবে এখন রান করছেন, ভবিষ্যতে কিভাবে রান করবেন, কোন মডেলে, B2B মডেলে না B2C মডেলে, আপনি কাস্টমার অ্যাকুইজিশন করবেন কিভাবে, আপনার মার্কেটিং এ আপনি এই যে বিজনেস এক্সপানশন করতে আপনি কি ধরনের মার্কেটিং করবেন, কোন মডেলিটিতে মার্কেটিং করবেন, এই বিষয়টা আপনার খুবই ইম্পর্টেন্ট। বিজনেস স্ট্র্যাটেজির পর আপনার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, আপনি কত তারিখ কত দিনের মধ্যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিটা দিতে হয়, আপনি প্রথম 3 মাসে আপনার ফাইন্যান্স কিভাবে আসবে, আপনি পরের 3 মাসে কিভাবে আসবে, যদি আপনি সাধারণত কেউ প্রথম মাসে লাভের মুখ দেখে না, আপনি 1 বছর যদি লস দেন, সেটা কতদিন পর্যন্ত আপনি কিভাবে লস দিবেন, এবং কখন আপনি ব্রেক ইভেনে পৌঁছাবেন, অর্থাৎ আপনার লাভ এবং লস দুটো সমান সমানে আসবে, এবং কবে থেকে আপনি লাভের মুখ দেখবেন, এই বিষয়টা জানাটা খুব দরকার। আর এর বাইরে হচ্ছে আপনি পাইলটিং করেছেন কিনা, আপনার যে ইয়েটা হয়েছে সেটা আপনাকে ভালো একটা ক্রেডিবিলিটি দিবে, কারণ আপনি কোন একটা জিনিস পাইলটিং করেছেন মানে সেটা একটা গ্রহণযোগ্যতা আছে। ইভেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মধ্যে আপনি পাইলটিং করেছেন কিনা সেই বিষয়টা উল্লেখ করার প্রয়োজন, এবং সেটা রেজাল্টটা কি, আপনি কি রেজাল্ট পেয়েছেন। তো এই বিষয়গুলো মোটামুটি কমনলি আপনার প্রেজেন্ট করতে হয়। আমি বলেছি যেটা, সেটাই দেখেন এখানে লেখা আছে,
প্রত্যেকটা এই যে প্রবলেম আইডেন্টিফিকেশন, নট মোর দেন 5 বুলেট পয়েন্টস, প্রপোজ সলিউশন বলা আছে, যে আপনার প্রোডাক্ট সার্ভিস আপনি কি দিতে চাচ্ছেন, যেটা আমি বলেছি যে আপনার সলিউশন আপনি কি দিতে চাচ্ছেন, প্রত্যেকটা পার্সোনা আপনি বিবেচনা করে, প্রত্যেকটা অ্যাঙ্গেল বিবেচনা করে আপনি কি সলিউশন দিতে চাচ্ছেন সেটা। আর আমরা জানি যে ইমেজ ইজ মোর দেন 1000 ওয়ার্ডস। আপনার 1000 শব্দের যে একটা ইমেজ অনেক বেশি আপনার ইম্প্যাক্ট ফেলতে পারে। আপনি যদি ইমেজ দিয়ে সেটা বোঝাতে চান সেই ক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, সেটা আমরা লিখে দিয়েছি যে ইমেজ দিয়ে যদি আপনি সেটা বোঝাতে চান। এরপরে হচ্ছে আপনার নোবেলটি, যেটা আমরা বললাম একটু আগে, সিক্রেট সসটা কি, কেন এটা আপনার অন্যদের চেয়ে আপনার এটা আলাদা বা আপনার পার্থক্যটা কি অন্যদের চেয়ে। এরপর হচ্ছে আপনার আইডিয়াটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনি বলবেন। মার্কেট অ্যানালিসিসটা করবেন, টার্গেট মার্কেটটা কি, সাইজ অফ দ্য মার্কেট, ডিরেক্ট ইনডিরেক্ট কম্পিটিটরস, এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। এবং বলার ঢং আমরা কিন্তু ওপেন করে দিয়েছি, আপনি কিভাবে বলবেন স্ট্রাকচার দিয়ে দেই, আপনি আপনার মতো করে বলবেন, আমরা প্যারামিটার গুলো দিয়ে দিয়েছি। আপনার টোটাল টার্গেট মার্কেট, অনেকে কিন্তু টার্গেট মার্কেটের ক্ষেত্রে আন্দাজে নিয়ে আসে, হ্যাঁ আমার টার্গেট মার্কেট $1 মিলিয়ন, আমার স্যাম, আমরা ট্যাম মানে হচ্ছে টোটাল অ্যাভেলেবল মার্কেট, সম এগুলো আপনারা জানেন, আমি আর বলছি না। এই বিষয়গুলো ঠিকঠাক মতো আইডেন্টিফাই করা, ডিরেক্ট ইনডিরেক্ট কম্পিটিটরস গুলো ঠিকঠাক মতো আইডেন্টিফাই করা। অনেকে বলেন যে না আমার কোনো কম্পিটিটর নেই, তার মানে হয় আপনি মার্কেট রিসার্চ করেননি ঠিক মতো, না হলে আপনি আন্দাজে কথাবার্তা বলছেন, এরকম একটা ধারণা আপনার সম্পর্কে হবে। সো মার্কেট অ্যানালিসিস করা, মার্কেট রিসার্চ করাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আপনার পটেনশিয়াল কম্পিটিটর কারা তাদেরকে আইডেন্টিফাই করতে না পারেন, আপনি মার্কেটে টেকাটা খুব টাফ হয়ে যাবে আপনার জন্য। কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলেছি, বিজনেস স্ট্র্যাটেজির কথাও বলেছি, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি কিন্তু তিনটা আপনাদেরকে দিতে হবে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে টেকনিক্যাল, আর দুইটা, ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল, এই দুটো আপনাদেরকে দিতে হবে। বিজনেসটা তো আগেই দিয়েছেন, এই দুটো বিষয় আলাদা আলাদা করে উল্লেখ করতে হবে। অনেকে শুধু ফাইন্যান্সিয়ালটা বলেন, টেকনিক্যালটা বলেন না, কারণ টেকনিক্যালটা আমরা রিসার্চ করে দেখেছি, বা এটা একদম আমরা রিসার্চ না, এটা রিসার্চের রেজাল্টই হচ্ছে এটা, ওয়ার্ল্ডে 70%, 72% আইডিয়া ফেল করে বা স্টার্টআপ ফেল করে শুধুমাত্র টেকনিক্যাল নো হাউ তার ভালো না জানা থাকার কারণে। এবং এই টেকনিক্যাল নো হাউ যদি তাদের জানা থাকতো তাহলে তারা ফেল করতো না। সো এই জন্য টেকনিক্যাল ইয়েটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি আপনার ওয়েবসাইট যদি প্রয়োজন হয় কিভাবে করবেন, আপনি এআই যদি অ্যাডপ্ট চান, অনেকে এখন ফ্রন্টের টেকনোলজি গুলো শুধু মুখে জানেন কিন্তু ওই বিষয়গুলো ঠিকঠাক মতো ওনারা আয়ত্ত করতে পারেন না, শুধু মুখে বলার জন্য হয়তো বা বলেন যে আমি হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছি, আমি ফ্রন্টের ব্লকচেইন ব্যবহার করেছি, আমি আইওটি ব্যবহার করেছি, বিগ ডেটার আমার এখানে ব্যবহার আছে, বাট কিভাবে বা কোন পদ্ধতিতে সেটা বলতে পারেন না। সো এই বিষয়গুলো ভালোভাবে আপনার উল্লেখ করতে হবে যে আপনার এই স্ট্র্যাটেজিটা কি টেকনিক্যালের ক্ষেত্রে। এরপরে ওই যে যেটা বললাম আপনি পাইলটিং করেছেন কিনা এই বিষয়টা বলতে হবে। এবং এই আপনার যদি এডিশনাল আর কোনো ইয়ে থাকে আপনি যুক্ত করতে পারেন, বাট বেসিক্যালি এই বিষয়গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি সময় পাবেন 4 মিনিট, 4 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনার এই প্রত্যেকটা বিষয় কভার করতে হবে। অনেকে যেটা করেন স্লাইডটা বলতে বলতে পুরো সময় নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আউট। আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে 4 মিনিটে কিভাবে সবগুলো বিষয় বলতে হয়, এটা কিন্তু আপনার উপর, এই আর্টটা নিতে হবে। এই জন্য বললাম যে আপনার টিমের 3 জন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন হচ্ছেন যিনি খুব ভালো বলতে পারেন বা যিনি খুবই ভোকাল বা যিনি মার্কেটিং এ খুব ভালো, একজন হচ্ছেন টেকনিক্যালি খুবই সাউন্ড, আরেকজন হচ্ছেন আপনার ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে যিনি ফাইন্যান্সিয়াল সাইডটা দেখবেন বা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিটা যিনি বুঝবেন। এই হচ্ছে টোটাল বিষয়। আমি আমার সময় প্রায় শেষ, আমি আধা ঘন্টা ছিল, 2 মিনিট আছে। তো এই বিষয়গুলোই আসলে সংক্ষিপ্তভাবে বলতে চেয়েছিলাম। অভি ভাই উনি আমাদেরই একজন স্টার্টআপ, খুবই ভালো, আমি যেটা বলেছি 5টা আমাদের শীর্ষ 5টা স্টার্টআপের মধ্যে একটা। উনি ওনার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবেন, ওনার জার্নিটা, উনি এক সময় কষ্ট করে দূর পর্যন্ত এসেছেন এবং উনি কি করছেন তো আমার পরে উনি শেয়ার করবেন। আমরা শেষে কোশ্চেন এবং অ্যান্সার সেশন নেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কাইন্ডলি লিখে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা টোটালি 2 জন মিলেই শেষে কোশ্চেন এবং অ্যান্সার সেশন করব। আর এই বলে আমি আমার সেশন আসলে আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের সবার জন্য শুভ কামনা থাকলো। আর কোশ্চেন অ্যান্সার সেশনে তো কোশ্চেন অ্যান্সার সেশনে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন, আপনারা এখানে সেটা মডারেটর আপনাদেরকে বলে দেবেন, আবারও তারপর আমি বলে দিচ্ছি। এখানে আপনাদের চ্যাট বক্সে প্রশ্ন উপস্থাপন করতে পারেন আপনারা, অথবা আপনারা অনুমতি নিয়ে মাইক অন করেও সেটা বলতে পারেন 1 by 1। এবং কার কাছে প্রশ্ন করবেন সেটা সরাসরি নাম ধরে যে আপনি ওনার কাছে প্রশ্ন করছেন। থ্যাংক ইউ সো মাচ। I am going back to Tanvi.
ধন্যবাদ আলাউল ভাই। খুব সুন্দরভাবে আমিও অনেক আগ্রহ নিয়ে শুনছিলাম যে আমাদের সরকারের তরফ থেকে যেসব ইনিশিয়েটিভস গুলো নেওয়া হয়েছে স্টার্টআপদের জন্য। বিশেষ করে যেহেতু আমি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের থেকে ইনিশিয়েটিভস গুলো আর নেই না, যেহেতু আমি নিয়ে এসেছি অলরেডি, সেই স্টেজটা পার হয়ে আসছি, তো নতুন নতুন কি ধরনের পদক্ষেপগুলো সরকার নিচ্ছে সে সম্পর্কে আপনার কাছ থেকে আমি শুনলাম, এবং আশা করি আপনারা অন্যান্য যারা শুনছিলেন তারাও আলাউল ভাইয়ের এই বক্তব্য থেকে অনেক উপকৃত হয়েছেন এবং অনেক তথ্য পেয়েছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করি। আমি তানভীর তাবাসসুম, আমি সিগমাইন্ডের কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। 2017 সালে আমরা সিগমাইন্ডের যাত্রা শুরু করি কানেক্টিং স্টার্টআপের হাত ধরে। সে সময় সরকার আমাদের 10 লক্ষ টাকা ইকুইটি ফ্রি গ্র্যান্ট প্রদান করে। যেরকমটি আলাউল ভাই বলছিলেন যে সরকার অনেক ধরনের সুযোগ এবং সুবিধা আমাদের স্টার্টআপ এবং এন্টারপ্রেনারদের দিয়ে থাকেন। সেটার একটা বাস্তব উদাহরণই হচ্ছে আমাদের স্টার্টআপটি, যে আমরা সরকারের এই সহযোগিতাগুলো নিয়ে আমাদের পদযাত্রা প্রথমবারের মতো শুরু করি এবং আজ আমরা একটি গ্রোথ স্টেজ স্টার্টআপ। তো এই দীর্ঘ পদযাত্রায় যে সমস্ত জিনিসগুলো আমরা শিখেছি সে সম্পর্কে আজকে আমি বক্তব্যটা দিব। খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে যে আমরা যে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করি এবং সেই কম্পিটিশন গুলোতে বিজয়ী হওয়ার মাধ্যমে এই যে সুযোগ সুবিধাগুলো প্রাপ্ত হই, সেই কম্পিটিশন গুলো কিন্তু অনেক টাফ কম্পিটিশন হয়, অনেক যোগ্য কম্পিটিটরসরা থাকে যাদেরকে হারিয়ে তারপরই আসলে আমরা বিজয়ী হিসেবে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার মতো সক্ষম হই। কিন্তু এই কম্পিটিশন গুলোতে আমরা আসলে কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার এবং কিভাবে আমাদের পিচ ডেক বা স্লাইড গুলো তৈরি করা দরকার যেন আমরা বিজয়ী হতে পারি, সে ব্যাপারে আমি কিছু উদাহরণ দিব এবং সে ব্যাপারে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। সিগমাইন্ড 2017 সাল থেকে এই তানভীর ভাই, আমি একটু ইন্টারাপ্ট করছি। থ্যাঙ্কস ফর দ্য নাইস ইন্ট্রো। আমি হচ্ছে পার্টিসিপেন্টদেরকে বলছি, আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিংক শেয়ার করেছি। সেখানে আমরা এক্সপেক্ট করছি যে আপনারা ইমপ্রেশন একটা দিয়ে দিবেন। তো এখনো আমি আসলে শিওর হতে পারছি না যে আপনারা লিংকটা পেয়েছেন কিনা, বা এটা লিংক পেয়েছি ভাই এখনো, কিন্তু আমাদের হচ্ছে জিমেইল অ্যাক্সেস দেওয়া নেই, ওখানে মূলত অ্যাক্সেস উইথ লিংক ওইটা দেওয়া লাগবে মনে হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু কাইন্ডলি সবাই এটা করে দিবেন, অথবা আপনারা চ্যাট বক্সেও অর্গানাইজেশনের নাম, নিজের নামটা শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ। তানভীর ভাই, সরি ফর দ্য ইন্টারাপশন, প্লিজ কন্টিনিউ। জি, যেমনটি বলছিলাম যে স্টার্টআপের খুবই গুরুত্বপূর্ণ একটা ফান্ডামেন্টাল একটা অংশ হচ্ছে পিচ ডেকটা। সো একটা পিচ ডেক আসলে কিভাবে হতে পারে, একটা পিচ ডেক কিন্তু ইটস অল অ্যাবাউট ইউর স্টোরি, যে আপনি কিভাবে শুরু করেছেন, কি নিয়ে শুরু করেছেন, কি কাজ করছেন এবং কোথায় যেতে চাচ্ছেন, তার একটা ওভারভিউ। সো পিচ ডেকটা দেখেই জাজেসরা আপনার স্টার্টআপের স্ট্রেংথ, উইকনেস ইত্যাদি সম্পর্কে একটা সম্যক ধারণা পায় এবং সে অনুসারে একটা মার্কিং করে, এবং যার ফলে আপনারা বিজয়ী অথবা পরাজিত হন। কাজেই পিচ ডেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ স্টার্টআপের। আমি স্ক্রিন শেয়ারিং এর অনুমতি চাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি এখনো আসে নাই ভাই স্ক্রিনে। আচ্ছা, মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছি। জি, এবার আসছে। ফাইন। এখানটায় আমি আমার স্লাইড শেয়ার অ্যাকাউন্টে একটা পিচ ডেকের আইডিয়াল পিচ ডেক কিরকম হয় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, সে বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। আমি আমার স্লাইডে সাধারণত 9টি বিষয়ের উপর ফোকাস করি। এই 9টি বিষয় আমি আমার স্লাইডে অন্তর্ভুক্ত করি, যার মধ্যে প্রথম স্লাইডটা আমি দেখাই সাধারণত যে আমরা আসলে এক্স্যাক্টলি কি নিয়ে কাজ করতেছি এবং আমাদের কোম্পানির একটা পাঞ্চ লাইন, এটা আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করি যেন যারা আমার পিচ ডেকটা দেখছেন
তারা যেন আমার প্রথম স্লাইডটা দেখেই বুঝতে পারেন আমি কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের সার্ভিস নিয়ে কাজ করি। এরপর আমরা আসি প্রবলেম স্টেটমেন্টে। এখন যে ধরনের সার্ভিসই হোক না কেন তার একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা কি আমি ফাইন্ড আউট করি অ্যাজ এ স্টার্টআপ, যে আমার একটা সমাজে প্রচলিত প্রবলেমকে আইডেন্টিফাই করে তাকে সেটার একটা উপযুক্ত সলিউশন নিয়ে আসা, এটাই হচ্ছে আমার স্টার্টআপ হিসেবে কাজ। এর জন্য আগে আমাকে অবশ্যই যে প্রবলেমটা কথা আমরা বলছি বা যে প্রবলেমটা একটা সলিউশন খোঁজার চেষ্টা করছি সেই প্রবলেমটাকে আমার নিজের আগে বুঝতে হবে, এবং আমার জাজেস অথবা আমার যারা আমার সামনে বসে আছেন, যারা আমার পিচ লেকচার শুনছেন, তাদেরকে অনুধাবন করাতে হবে যে এটা আসলেই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। তো এই স্লাইডে আমরা সেই ব্যাপারে আলোকপাত করি যে প্রবলেমটাকে জাস্টিফাই, প্রথমে আইডেন্টিফাই করা এবং তারপর সেটাকে জাস্টিফাই করা এবং ভ্যালিডেট করা। পরের স্লাইডে আমি আমার প্রবলেমটাকে যে প্রবলেমটাকে আমি ফাইন্ড আউট করলাম সেই প্রবলেমটা কি সলিউশন আমি নিয়ে এসেছি, অর্থাৎ আমার ইউনিক প্রপোজিশনটা কি, আমার আইডিয়াটা কি, সে ব্যাপারে আমি এখানটায় আলোচনা করে থাকি। যেমন এখানটা আমি দেখিয়েছি যে এমন একটা প্রবলেম আছে যেটা বর্তমানে আমাদের অনেক সময় নষ্ট করে এবং অনেক পয়সা নষ্ট করে। তো আমার সলিউশনটা হচ্ছে যে এই সমস্যাটা একটা সমাধান হতে পারে যে আমার সলিউশনটা দিয়ে গ্রাহকদের সময় বাঁচাবে এবং তাদেরকে প্যাসিভ ইনকাম করতেও সহায়তা করবে। এরপর আমি ধারণা দিই মার্কেট সাইজের উপর। যে কোনো পণ্য তার একটা মার্কেট অবশ্যই থাকবে, যে পণ্যের মার্কেট নাই সেই পণ্যতে আসলে ইনভেস্টররা ইনভেস্ট করতে আগ্রহী হয় না। এই জন্য আমাকে মার্কেট সাইজটা আলোচনা অবশ্যই করতে হবে, যেখানটায় আমাদের আলাল ভাই আগে বলেছেন যে আমাদের ট্যাম নিয়ে আলোচনা করতে হবে, আমাদের স্যাম নিয়ে এবং আমাদের সম নিয়ে আলোচনা করতে হবে। তো ট্যাম নিয়ে যদি বলি, ট্যাম হচ্ছে ওভারঅল ইন এ লার্জ পিকচার আমার আসলে মার্কেট সাইজটা কত বড় সারা দুনিয়া ব্যাপী যদি আমি বলি। আর সার্ভিসেবল মার্কেট সাইজ বলতে আমি বুঝাই যে আমার সারাউন্ডিংস মার্কেট সাইজটা। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার সাউথ ইস্ট এশিয়া মার্কেটে আমার পার্সেন্টেজ কত, সেটা নিয়ে আমি আলোচনা করি এবং টার্গেট মার্কেট সবশেষে যেটা আলোচনা করি সেটা হচ্ছে এই মুহূর্তে আমি সেই মার্কেটের কত অংশ পেনিট্রেট করব বা কত অংশ আমি এই মুহূর্তে দখল করার জন্য এগিয়ে যাব, চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার টার্গেট মার্কেট। এরপর হচ্ছে কম্পিটিশন স্লাইড। এই স্লাইডে আমি দেখাই যেহেতু আমার মার্কেট আছে, অবশ্যই মার্কেটে অন্যান্য প্লেয়ার আছে, এর ফলে আমার কম্পিটিশন তৈরি হচ্ছে। তো এই যে কম্পিটিশন তৈরি হচ্ছে, কোন একটা কোম্পানি, আমার কোম্পানি সহ XYZ অন্যান্য কোম্পানির সাথে আমার কোম্পানি তুলনামূলক একটা পর্যালোচনা, অর্থাৎ সে কোম্পানিগুলোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়, কোন দিক দিয়ে, অবশ্যই পয়সার দিক দিয়ে না, কারণ আমার কোম্পানি তো মাত্র শুরু হলো, আমার এই কোম্পানি এখনো কোনো পয়সা ইনকাম করে না। কাজেই আমাকে এখানে দেখাতে হবে যে ভ্যালু প্রপোজিশনটা আমি কি করছি, অর্থাৎ অন্যান্য কোম্পানির সাথে আমার তুলনা হবে সেটাই, যেটা হচ্ছে আমার ইউনিক ভ্যালু প্রপোজিশন বা ইউনিক সেলিং প্রপোজিশন অথবা ইউনিকনেস অথবা ইউনিক কোনো আইডিয়া যেটা আগে কেউ করেনি কিন্তু আমি করছি। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, সেটা হচ্ছে আমার বিজনেস মডেল। যে কোনো বিজনেসই তৈরি করা হয় মানি জেনারেট করার জন্য। সো আমি কিভাবে এই সলিউশনটা থেকে বা এই আইডিয়া থেকে, যে আইডিয়াটি নিয়ে আমি কাজ করছি সেখান থেকে আমার পয়সা কিভাবে আসবে, সহজ স্বাভাবিকভাবে বোল্ড ওয়েতে আমি বলতে চাচ্ছি এখানে যে আমি কিভাবে টাকা ইনকাম করব। সো এটা হতে পারে যে আমি সার্ভিস বেচে সেই সার্ভিস থেকে একটা পার্সেন্টেজ নিব, সেটা হতে পারে, অথবা হতে পারে যে আমি কোন একটা প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্টটা আমি বেচে দিচ্ছি, সেখান থেকে আমি টাকা ইনকাম করব। সো দেয়ার আর সেভারাল কাইন্ডস অফ বিজনেস মডেল। SaaS মডেল আছে, যেটা কি আমরা বলি সার্ভিস অ্যাজ এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ সফটওয়্যার দেওয়ার বিনিময়ে সফটওয়্যারকে সার্ভিস হিসেবে দেওয়ার বিনিময়ে সেখান থেকে মানি জেনারেশন, অথবা হতে পারে প্যাস, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেমন সে বা XYZ যেটা করছে, সো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অথবা প্রোডাক্ট অ্যাজ এ সার্ভিস। সো অনেক ধরনের বিজনেস মডেল এখানে হতে পারে। এখানে আমি দেখিয়েছি যে আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করি যেখানে ট্রানজেকশন হয় এবং প্রতিটা ট্রানজেকশনে 10% করে কমিশন রাখি। ফর এক্সাম্পল আমি যদি বলি,
নগদ যেটা করে বা বিকাশ যেটা করে সেরকম। এরপর পরের স্লাইডটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টিম ওভারভিউ। সবসময় মনে রাখতে হবে যে স্টার্টআপ ফেল করতে পারে কিন্তু টিম ফেল করে না। সো টিমটা যদি ঠিক থাকে তাহলে সে একটা আইডিয়া হয়তো তার ফেল করবে কিন্তু অন্য একটা আইডিয়া অবশ্যই ক্লিক করবে, অন্য একটা আইডিয়া অবশ্যই সফলতার মুখ দেখবে। কাজে একটা ভিসি বা একটা ইনভেস্টর সবসময় এই স্লাইডটার দিকে খুব গুরুত্ব সহকারে তাকায় এবং বোঝার চেষ্টা করে যে টিম কম্পোজিশনটা কিরকম, এই টিমটা কি টিকবে, এই টিমটার কি কি ধরনের যোগ্যতা আছে, এরা কি কাজটা উঠাতে পারবে, এরা কি স্টার্টআপটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজে টিমটা খুব স্ট্রং একটি অ্যাসপেক্ট ফর দ্য ইনভেস্টর্স। ওদের এখানটায় খুবই খুবই ইন্টারেস্ট যে টিমটা আসলে কতটুকু স্ট্রং। এর জন্য এই স্লাইডটাকে অবশ্যই খুব গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। টিমটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেটা খুবই স্ট্রং টিম এবং বিভিন্ন বিষয়ে তারা খুবই নলেজেবল। যে ফর এক্সাম্পল একটা টিমে আমি সবসময় রাখি একজন বিজনেস সাইডের একজন লোক, টেকনিক্যাল সাইডের একজন লোক, গ্রাফিক্স ডিজাইনার রাখি একজন, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট রাখি একজন। তো এইভাবে আমরা আমাদের স্লাইডটাকে সাজাই। তো এরপর আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি সম্পর্কে। তুমি কেন আমাকে ইনভেস্ট করবা সেই সম্পর্কে আমি বলার চেষ্টা করি যে আমি আসলে তোমাকে কনভিন্স করার চেষ্টা করতেছি আমার বিজনেসটা প্রফিটেবল বিজনেস, আমার বিজনেসে 2 টাকা ইনভেস্ট করলে 200 টাকা রিটার্ন পাওয়া যায়। এখানটায় আমরা ফাইন্যান্সিয়াল প্রজেকশন নিয়ে আমরা আলোচনা করি। ফাইন্যান্সিয়াল প্রজেকশন হচ্ছে অল অ্যাবাউট ফাইন্যান্স অ্যান্ড কমার্স। সো এখানটায় আমরা জানি কমার্স মানে হচ্ছে যে বর্তমানে আমার পরিস্থিতি, বর্তমানে আমার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো কি কি, আমার নেট রেভিনিউ আর্ন কত হচ্ছে, গ্রস কত আসছে, আমার বার্ন আউট কি পরিমাণ আছে ইত্যাদি। এবং ফাইন্যান্স হচ্ছে যেটা আমি ভবিষ্যতে করব, অর্থাৎ আমার 100 টাকা ইনভেস্টমেন্ট আসলে সেটা কোনভাবে স্পেন্ড করে কোন ধরনের রেভিনিউ, কি পরিমাণ রেভিনিউ আসবে ইত্যাদির একটা প্রজেকশন, ইত্যাদির একটা ভবিষ্যৎ ধারণা দেওয়া। ঠিক যেমন আমি বলছিলাম যে ফাইন্যান্সিয়াল প্রজেকশনসে আমরা দেখাই সাধারণত যে আমার ইয়ার ওয়ানে কি ধরনের রেভিনিউ আসবে, আমার গ্রস প্রফিট কেমন থাকবে এবং আমার অপারেটিং ইনকাম কি আসবে ইত্যাদি। এবং এইভাবে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। আমি আবারও বলছি এটা কিন্তু শুধুমাত্র একটা প্রজেকশন, অর্থাৎ একটা ধারণা দেওয়া যে আমার বিজনেস যদি আমি এভাবে রান করি তাহলে ভবিষ্যতের দিনগুলোতে এই ধরনের রেভিনিউ, এই পরিমাণ রেভিনিউ আমার আসতে পারে। তো এই হচ্ছে আমরা একটা আইডিয়াল পিচ ডেকের ধারণা। তো আমি এই লিঙ্কটা, আমি আমার স্লাইড শেয়ারের এই লিঙ্কটা মেসেজে দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা সবাই পরবর্তীতে এখান থেকে আরো তথ্য আহরণ করতে পারেন। এখন আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আমার অ্যাকচুয়াল পিচ ডেকটা কিরকম হয়। আমি বলে রাখি যে সিগমাইন্ড 2017 সালে যাত্রা শুরু হওয়ার পর থেকে অনেকগুলো কম্পিটিশনে পার্টিসিপেট করে এবং অনেকগুলো কম্পিটিশনে সিগমাইন্ড দেশ এবং দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসে। এর মধ্যে আমি কিছু কম্পিটিশনের নাম বলছি। এর মধ্যে হচ্ছে আমরা 2019 সালে বেসিস ন্যাশনাল আইসিটি চ্যাম্পিয়ন হই। এছাড়া 2019 সালের প্রথম দিকে আমরা স্টার্টআপ টার্কিতে টপ 10 স্টার্টআপ হিসেবে কম্পিটিশনে বিজয়ী হই। এছাড়াও আছে এই বছর আমরা খুবই খুবই একটি গৌরবময় একটি পুরস্কারে ভূষিত হই, সেটা হচ্ছে ডেইলি স্টার ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড আমরা চ্যাম্পিয়ন হই। এছাড়া অন্টারপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ সৌদি আরবে আমরা অংশগ্রহণ করি এবং পুরস্কার নিয়ে আসি। রবি আরভেঞ্চার 2.0 থেকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসি। বাংলালিংক ইনকিউবেশন 1.0 থেকে আমরা দেশ সেরা 10টি স্টার্টআপের মধ্যে নিজেদের জায়গা করে নিই। এছাড়াও আরো অসংখ্য পুরস্কার এবং অ্যাওয়ার্ড এবং রিকগনিশনে সিগমাইন্ড ভূষিত হয়েছে। তো প্রশ্ন আসে যে তাহলে কোন ধরনের পিচ ডেক দেখিয়ে, কোন ধরনের পিচ ডেককে প্রেজেন্ট করে সিগমাইন্ড এতগুলো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিয়ে আসলো। তো সেই পিচ ডেকটাই আমি আপনাদের দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে আমার পিচ ডেক, যেটা আমি সবসময় সব জায়গায় পিচিং করি এবং অবশ্যই এই পিচ ডেকটা সময় সময় আমাকে এডিট করতে হয় এবং কোনো কিছু সংযোজন বিয়োজন করা থাকলে ইত্যাদি আমি সবসময় করে নিই। তো
আমরা কি ডেকটা দেখতে পাচ্ছি? জি ভাই। রাইট। সো দেখুন, আমি আমার প্রথম স্লাইডেই কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছি যে সিগমাইন্ড আসলে কি ধরনের কোম্পানি, কি কাজ করে। এর পরবর্তীতে অলরেডি আমার দর্শকরা, অর্থাৎ আমার জাজেসরা, অর্থাৎ আমার সামনে যারা বসে আছেন, তারা কিন্তু অলরেডি তাদের একটা একটা আহ, একটা ধারণা হয়ে গিয়েছে যে এই স্টার্টআপটা কি নিয়ে কাজ করে এবং কি পরবর্তীতে বলতে যাচ্ছে। পরবর্তী স্লাইডটাতে আমি কিছু ভিজুয়াল, কিছু গ্রাফিক্সের কাজ দিয়েছি আরেকটু আমার দর্শকদের আরেকটু ইন্টারেস্টেড করার জন্য। এবার স্বাভাবিকভাবেই আমি আমার প্রবলেম স্টেটমেন্টে চলে গিয়েছি সরাসরি। আমি খুব একটা লাইনের মধ্যে এবং খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি যে সিগমাইন্ড কি করে। দেখুন, খুব বেশি কথা আমি বলিনি এখানটায়, খুব বেশি পিকচার ব্যবহার করিনি, খুব বেশি বুলেট পয়েন্ট ব্যবহার করিনি। শুধুমাত্র এক লাইনের মধ্যে আমি এক্সপ্লেন করে দিয়েছি যে আমি কোন প্রবলেমটাকে ফোকাস করেছি। এবার পরবর্তী স্লাইডে আমি সলিউশন নিয়ে কথা বলবো। অবশ্যই একটা প্রবলেম আমি পেয়েছি, এখন সেটার সলিউশন কি হতে পারে। আমি খালি একটা পিকচার এবং কিছু কথা দ্বারা আমি আমার সলিউশনটাকে এক্সপ্লেন করে দিয়েছি, এবং যে কেউ এক নজর দেখলেই বুঝতে পারবে যে এই প্রবলেমটার আসলে এই সলিউশনটা হওয়াই খুবই যুক্তিযুক্ত। এরপর আমি আমার কোম্পানি সম্পর্কে কিছু ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, যে এ কারণে যে আমার ভিউয়ার্সদের জন্য আমি এই মেসেজটা দিতে চাই যে সিগমাইন্ড বা আমার কোম্পানিটি এর আগেও অন্যান্য কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং অন্যান্য কম্পিটিশন থেকে বিজয়ী হয়ে আসছে। এতে করে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকটা মেসেজ দেওয়া যাবে যে আসলেই কোম্পানিটা বোধহয় অনেক ভালো কোম্পানি। পরবর্তী স্লাইডে আলোচনা করেছি আমার কোর প্রোডাক্ট নিয়ে। দেখুন, আমি 3টা পিকচার ব্যবহার করেছি এবং লেখাগুলো ছোট করে দিয়েছি এ কারণে যে পিকচার কিন্তু একটা মানুষের মাথায় সহজেই ঢুকে যায়, সে সহজেই বুঝতে পারে একটা পিকচার দেখলে। এবং যেহেতু স্লাইডগুলো আমাকে খুব দ্রুত চেঞ্জ করতে হয়, মাত্র সময় 3 মিনিট বা 4 মিনিট, তো এই স্বল্প সময়ে আমি অনেক কথা বলতেও পারবো না এবং অনেক কথা আমার ভিউয়ার্সরা দেখতেও পারবে না। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে স্লাইডে লেখা যত কম হয় এবং পিকচার বা আইকন বা কার্টুন ইত্যাদি দিয়ে যত ভালোভাবে বোঝানো যায় সেটাই করা উচিত। তো আমি সবসময় এই জিনিসটা, এই রুলসটা ফলো করি যে আমার স্লাইডে আমি লেখা খুবই কম দেই। চেষ্টা করি একটা শব্দ বা একটা সেন্টেন্স অথবা একটা কোনো ওয়ার্ডকে হাইলাইট করে আমার ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করতে এবং আমার ভিউয়ার্সদের বুঝাই দিতে যে আমি কোন স্লাইডে আহ, কি ধরনের জিনিস নিয়ে আলোচনা করছি। এই স্লাইডটা অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপর আমি ইনক্লুড করতে চেষ্টা করি, যেহেতু আমি একটা গ্রোথ স্টেজ স্টার্টআপ, যেহেতু আমার কিছু ক্লায়েন্ট অলরেডি আছে, সেহেতু আমার ক্লায়েন্টরা আমি আমার ক্লায়েন্টদের কি ধরনের ভ্যালু দিচ্ছি সেটার ব্যাপারে আমি এখানে আলোচনা করি। কিন্তু যদি এটা সিড স্টেজ স্টার্টআপ হয় বা আইডিয়া স্টেজ হয়, যাদের আসলে এখনো কোনো ক্লায়েন্ট নেই, তাদের জন্য এই স্লাইডটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমার বিজনেস মডেল, যেমন আমি আগের এক স্লাইডটাতে দেখিয়েছিলাম যে বিজনেস মডেলটা নিয়ে আলোচনা করতে হবে, সেখানটা আমি দেখিয়েছি যে আমার বিজনেস মডেল, এবং এই বিজনেস মডেল হচ্ছে সেটাই ধারণা যে আমি আমার প্রোডাক্টটা সেল করে কি পরিমাণ টাকা আমার ভেঞ্চারে নিয়ে আসছি। এবার মার্কেট সাইজ ঠিক যেরকম আমি আগে বলেছিলাম যে আমার ট্যাম, আমার স্যাম এবং আমার সম নিয়ে আমি আলোচনা করেছি। এই স্লাইডটা অবশ্যই বানানোর আগে আমার অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক ডেটা কালেক্ট করতে হয়েছে যে আমার এ ধরনের সলিউশনে বা পৃথিবীতে মার্কেট আছে কিনা, থাকলে কি পরিমাণ মার্কেট আছে, কোন রিজিয়নে কি পরিমাণ মার্কেট আছে ইত্যাদির অসংখ্য জার্নাল এবং অসংখ্য বিজনেস সাইটস গুলো থেকে আমি এই তথ্যগুলো কালেক্ট করি, এবং কালেক্ট করার পরে এই তথ্যগুলো আমি এখানটায় পুট করি। আমার সবসময় মনে রাখতে হবে যে মার্কেট সাইজ যখন আমি লিখবো, আমি যখন এই স্লাইডটা প্রিপেয়ার করব, অবশ্যই আমার যথেষ্ট পরিমাণ ডেটা আমার হাতে থাকা চাই।
এই স্লাইডটাও অবশ্যই একটা সিড স্টেজ বা আইডিয়া স্টেজ স্টার্টআপের জন্য গুরুত্বপূর্ণ নয়, এই কারণে যে তাদের তখনও কোনো ট্র্যাকশন থাকে না। যেহেতু আমি গ্রোথ স্টেজ স্টার্টআপ, সেহেতু আমার একটা ট্র্যাকশন আছে। এইখানটায় তাই আমি দেখানোর চেষ্টা করেছি যে আমার এ পর্যন্ত কত টাকা ট্র্যাকশন হলো বা কতটা ক্লায়েন্ট আমি অনবোর্ড করেছি এবং কত রেভিনিউ আমি আর্ন করেছি, এবং আমি এটা দেখিয়েছি গত 1 বছরের হিসাবে। নিচে দেখেন ছোট্ট করে আমি লিখে দিয়েছি যে আমার আরওআই, আমার গ্রোথ রেট কত পার্সেন্ট, এবং অবশ্যই আমি একটা আরওআই সম্পর্কে ধারণা দিয়েছি যে আমি 1 টাকা ইনভেস্ট করলে কত টাকা ফেরত পাচ্ছি, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরপর আসি কাস্টমার অ্যাকুইজিশন প্ল্যান। আসলে যে কোনো স্টার্টআপ তো দিন শেষে কাস্টমার তার কাছে আসা মানেই সে সফল একটা স্টার্টআপ। যতই আমরা অ্যাওয়ার্ড রিকগনিশন নিয়ে কথা বলি না কেন, আমার আসল সার্থকতা হচ্ছে আমার স্টার্টআপে আমি ক্লায়েন্ট নিয়ে আসতে পারছি কিনা। সো কাস্টমার অ্যাকুইজিশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা দিক একটা স্টার্টআপের জন্য, যে আমি কিভাবে কাস্টমার অ্যাকোয়ার করি সেটার একটা সম্যক ধারণা দেওয়া। তো যখন আমি একটা লঞ্চ স্টেজ স্টার্টআপ থাকবো, অর্থাৎ যখন আমি মাত্র একটা প্রোডাক্ট তৈরি করেছি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আমি লঞ্চ করব, তখন আমার এক ধরনের কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি হবে। যখন গ্রোথ স্টেজে থাকবো তখন আরেক ধরনের, এবং যখন ম্যাচুরিটি, অর্থাৎ যখন একটা স্টার্টআপ হচ্ছে, যখন একটা কমপ্লিট ম্যাচিউর ভেঞ্চারে পরিণত হবে, যেমন যেটা সেবা XYZ হয়েছে অথবা পাঠাও হয়েছে, উবার হয়েছে, তাদের কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অন্য ধরনের হবে। আমি আমার ফাইন্যান্সিয়াল দিকগুলো নিয়ে এখানে আলোচনা করেছি, যেখানে আমি দেখিয়েছি যে গত 3 বছর থেকে সামনের 4 বছর পর্যন্ত এবং বর্তমান সময়টা, এই টাইমলাইনে আমার কি ধরনের গ্রোথ হয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা আমি করেছি, যেখানটা আমি আমার গ্রস মার্জিন, আমার সিওজিওস এর এগেইনস্টে কতটুকু গ্রস মার্জিন আসে সে সম্পর্কে আমি পার্সেন্টেজে সেই হিসাবটা আমি দিয়েছি, সো দ্যাট আমার ইনভেস্টর বা আমার ভিউয়ার্সরা বুঝে যে আমি ভালোর দিকে আগাচ্ছি নাকি খারাপের দিকে আগাচ্ছি। এরপর হচ্ছে আমার টিম স্লাইডটা আমি খুবই গুরুত্ব দেই সব সময়, কারণ এই স্লাইডটাকে আমি আসলে বেচি। সত্যি কথা বলতে, যে আমার টিমটাকে কিন্তু আমি বেচি। আমার টিমটাই হচ্ছে আমার স্ট্রেংথ। সো এইটাকে আমি অসম্ভব যত্ন নিয়ে এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, এবং আমার টিমের যারা কোর মেম্বার আছে তাদের কি ধরনের অ্যাবিলিটিস আছে সেই অ্যাবিলিটিস গুলো আমি খুব যত্ন নিয়ে এই স্লাইডে আমি লিখি। এই সাইটটাও আর্লি স্টেজ স্টার্টআপের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা হচ্ছে একটা টেস্টিমনি, অর্থাৎ আমার ইউজাররা আমার সম্পর্কে কি বলে, আমার ক্লায়েন্টরা আমার সম্পর্কে কি ভালো কথা বলে, এই কথাগুলো আমি আসলে এখানে দেখাই। কারণ এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই কারণে মনে হয়, যেহেতু আমি একটা গ্রোথ স্টেজ স্টার্টআপ, সো আমার প্রোডাক্টটার সম্পর্কে মানুষের ধারণা কি, আমার সার্ভিসটা সম্পর্কে মানুষের ধারণা কি, এটা আমি আগামী দিনের মানুষগুলোর বা আগামী যেসব ক্লায়েন্টকে বা ইনভেস্টরকে আমি পেতে যাচ্ছি তাদেরকে জানানোটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। এখানে আমি আলোচনা করি যে আমি যদি আগে কোনো ইনভেস্টমেন্ট পেয়ে থাকি সে সম্পর্কে, এবং পরবর্তীতে আমি কি ধরনের ইনভেস্টমেন্ট, কত পরিমাণ ইনভেস্টমেন্ট সিক করছি সে সম্পর্কে আলোচনা করি। কারণ ইনভেস্টররা অবশ্যই জানতে চায় যে আচ্ছা তুমি আগে কত ইনভেস্টমেন্ট পেয়েছো এবং বর্তমানে তোমার ভ্যালুয়েশন কি, এবং তুমি এখন যে পিচ করছো কত পরিমাণ ইনভেস্টমেন্ট পেলে তোমার এখন তোমার জন্য সাফিসিয়েন্ট হয়। লাস্ট দুটো স্লাইডে আমি আলোচনা করি আমার অ্যাওয়ার্ডস এবং আমার রিকগনিশন নিয়ে, এবং অবশ্যই আমার অ্যাপ্রিসিয়েশনস নিয়ে। যদি আপনাদের কোনো অ্যাপ্রিসিয়েশনস থাকে, যেমন আপনারা যদি এনভিডিয়ার পার্টনার হয়ে থাকেন বা অ্যামাজনের স্টার্টআপ কমিউনিটির সদস্য হয়ে থাকেন, এছাড়াও মাইক্রোসফট ফর স্টার্টআপের সদস্য আপনাদের থেকে থাকে, তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনাদের ভেঞ্চারে একটা এক্সট্রা ওয়েট নিয়ে আসে, একটা ভালো বোধ নিয়ে আসে যে আপনারা স্টার্টআপ অন্যান্য স্টার্টআপ কমিউনিটি সম্পর্কে ওয়াকিবহাল এবং সেগুলোতে আপনারা পার্টিসিপেট করেন এবং নিয়মিত সেখান থেকে আপনারা সুবিধা পেয়ে আসছেন। তো এই ছিল আমার নিজের পিচ ডেকটার ওভারভিউ। এখন আমরা কোশ্চেন এন্ড আনসার পর্বে চলে যাব। আপনাদের যাদের কোনো কোশ্চেনস আছে তারা আমাকে অথবা আলাউল ভাইকে জিজ্ঞাসা করতে পারেন।
তো আলাউল ভাই, আমরা কি এখন তাদের কোশ্চেন গুলো নিব? হ্যাঁ জি, থ্যাংক ইউ অভি ভাই। আমরা এখন তাদের কোশ্চেন নিতে পারি। তারা ওনারা যারা সম্মানিত পার্টিসিপেন্টরা যারা আছেন তারা চ্যাট বক্সে প্রশ্ন লিখতে পারেন, অথবা এক একজন করে আনমিউট হয়ে সবাই একসাথে না আপনাদের কোশ্চেন রেজ করতে পারেন প্লিজ। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ। আলাউল ভাই, আমার মনে হয় আরেকটা প্রসেসে যাওয়া যেতে পারে। একজন যদি কোশ্চেন করে ওইটার আনসার চলার সময়ে চ্যাট বক্সে নেক্সট যদি কেউ কোশ্চেন করতে চান আপনারা হ্যান্ড রেজ বা একটা নক দিয়ে রাখলে আমরা হচ্ছে ওই সিরিয়াল ওয়াইজ হচ্ছে নক করলে তখন হচ্ছে বাকিরা শুরু করতে পারে। এটা হলে মনে হয় আচ্ছা, আমরা চ্যাট বক্সে, হ্যাঁ এটা ভালো একটা আমরা চ্যাট বক্সে অলরেডি একটা প্রশ্ন পেয়েছি, সেটার অ্যান্সার আমার মনে হয় আমাদের we present the pitch deck which we submitted through the form or we can modify that now. খালিদ ভাই, আমাদের এখনো পরিকল্পনা আমাদের তো পরিকল্পনা আছে মনে হয় তাদের কাছ থেকে আপডেটেডটা নেয়ার আবার একটা টাইম দিয়ে। খালিদ ভাই, হ্যালো, খালিদ ভাইকে শুনতে পাচ্ছেন? শারিয়ার ফেরদৌস ওশান প্রশ্ন করেছেন। জি ভাইয়া। খালিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আমি আমার ঠিক এই ক্ষেত্রে আমরা এখনো সিদ্ধান্তে পৌঁছাই নেই। আমার ওনার সাথে, খালিদ ভাইয়ের সাথে কথা হয়নি যে আমরা আপনাদেরকে আরেকটা সুযোগ দেব কিনা, অর্থাৎ যেই পিচ ডেকটা আমরা সময় আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেই সময় আপনারা দিয়েছেন, সেটার পরে আরেকটা সুযোগ আপনাদেরকে দেওয়া হবে কিনা এটা এখনো সিদ্ধান্ত হয়নি। যদি দেওয়া হয় সেটা আপনাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। সেটা অবশ্যই তানভীর ভাই, সরি খালিদ ভাই আপনাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবেন, এবং তখন একটা সময় বেঁধে দেবেন। ওই সময়ের মধ্যে আপনারা এটা করতে পারেন, সাবমিট করতে পারবেন। আর যদি দেয়া না হয় তাহলে তো এটাই শেষ। ওকে ভাইয়া। জি, আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্পেসিফিক বা আরো যে কোনো বিষয় আপনারা স্টার্টআপ। ভাইয়া ফাতিমা ঈশা একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, do we have to give the pitch in Bengali or English or can we use both? হ্যাঁ, আপনারা যে কোনো মাধ্যমে প্রশ্ন করতে পারেন, অনেকেই পিচ করতে পারেন। অনেকেই মনে করেন যে না, আমি মনে হয় ইংরেজিতে বললে আমাকে ভালো শোনাবে বা ইংরেজিতে বলাটা ভালো হবে, গুরুত্ব দেওয়া হবে না। আপনি কিভাবে কোন মাধ্যমে ভালো বলতে পারছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি বাংলায় যদি কমফোর্ট ফিল করেন আপনার অবশ্যই বাংলায় বলা উচিত, কারণ ইংরেজিতে বলতে গিয়ে যদি আপনি গুরুত্বপূর্ণ তথ্য মিস করেন সেই ক্ষেত্রে কোনোভাবে সেটা ভালো ফল বয়ে আনবে না। এই জন্য আপনি বাংলা ইংরেজি যে কোনোটাতে প্রেজেন্ট করতে পারেন, যেটাতে আপনি কমফোর্টেবল সেটাতেই প্রেজেন্ট করাটাই আপনার জন্য ভালো হবে। জি, আমিও বলতে যাচ্ছি ব্যাপারে যে আমরা সবসময় দেখেছি যে আমরা বাংলা ইংলিশ মানে ইংলিশটা বলতে গিয়ে লেচে কোপড়ে করে ফেলি মোস্ট অফ দ্য টাইম, যেটা আসলে আমাদের মূল টপিকস যে বিষয় আলোচনা করছি সেই বিষয়গুলো নিয়ে বলাই হয় না, অথবা বললেও জাজেসটা ভালো মতো বুঝতে পারছেন না, কারণ সে ভালো মতো এক্সপ্লেইন করতে পারছে না ইংলিশে। তো সবচেয়ে ভালো হয় যে ভাষায় আপনি সবচেয়ে ফ্লুয়েন্টলি আপনার পিচ ডেকটা উপস্থাপন করতে পারবেন সে ভাষাটা ব্যবহার করাই সবচেয়ে উত্তম। জি, আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্লিজ। আর প্রশ্ন নেই বলে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখানে হ্যাঁ একটু আমি নিচে এখানে আরেকটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা একটু অ্যান্সার করি, আপনাকে সুযোগ দিচ্ছি। হাউ মেনি স্টার্টআপস উইল গেট দ্য অপরচুনিটি অফ ওয়ার্কিং স্পেস এন্ড মেন্টরশিপ? এটা আসলে এখনো সংখ্যাটা স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। ওখানে যেই পরিমাণ স্পেস থাকবে সেটা আমরা সেটা দেখে আমরা ফাইনালি ওখানে রেজাল্টটা দেব।
সো মানে অ্যাজ মেনি অ্যাজ উই ক্যান আমরা অপরচুনিটি দেবো অবশ্যই। সাধারণত হ্যাঁ। একটি হাইটেক পার্কের একটি স্টার্টআপ ফ্লোর থাকে যেখানে 10 জন স্টার্টআপের বসার ব্যবস্থা করা হয়, অর্থাৎ 10 জন যোগ্য স্টার্টআপকে সেখানটায় জায়গা দেওয়া হয়। কিন্তু হাইটেক পার্ক কর্তৃপক্ষ যদি মনে করে যে আরো স্টার্টআপকে তারা জায়গা দিবে তাহলে সেটা করতে পারে, অথবা আইডিয়া প্রজেক্ট যদি মনে করে যে কিছু বেস্ট স্টার্টআপকে তাদের কোওয়ার্কিং স্পেসটা ব্যবহারের সুযোগ দিবে তাহলেও সেটা করতে পারে। সো এটা আসলে সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের ডিসিশনের উপর নির্ভর করে। নিয়েভ হাসান নিয়ম প্রশ্ন করছেন হোয়াট ইজ পাইলটিং। পাইলটিং হচ্ছে ভাইয়া সেটাই যেটা হচ্ছে আপনি টেস্ট রান করছেন, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করেছেন সেটাকে আপনি টেস্ট করছেন, টেস্ট ফেজে আছে। তো কোনো ক্লায়েন্টকে দিলেন অথবা কোনো একটা জায়গায় আপনি ইমপ্লিমেন্ট করলেন, ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনি টেস্ট করলেন, টেস্ট করার ফলে আপনার বাগ ফিক্সিং করলেন ইত্যাদি, এটাই হচ্ছে পাইলটিং। হ্যাঁ, দুর্জয় সর্দার আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন, আপনি আপনার প্রশ্ন উপস্থাপন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, স্টার্টআপ বাংলাদেশে অ্যাপ্লাই করার কতদিন মধ্যে আমাদের ডাকতে পারে? এটা তো আসলে এটা 1 মাসের মধ্যেও ডাকতে পারে, 3 মাসের মধ্যেও ডাকতে পারে। এখানে আমাদের যে কমিটি আছে সেই কমিটির সম্মানিত মেম্বাররা যখন সময় দেন সেটার উপর ভিত্তি করে আমরা ডাকি। তবে এটা সাধারণত 2 মাসের মধ্যেই ডাকা। অ্যাকচুয়ালি স্যার আমরা লাস্ট ইয়ার অ্যাপ্লাই করছি বাট এখনো ডাকা হয় নাই, প্রায় 4-5 মাস হয়ে যাচ্ছে, কোনো রেসপন্স পাই নাই আমরা। এখানে হয়তোবা কোনো গ্যাপ হয়েছে, অবশ্যই ডাক পাওয়ার কথা। আমাদের যারা দেখেন আমি আপনাকে অনুরোধ করব জনাব মুফাখরুল ইসলাম মিম যিনি আমাদের সহকারী প্রোগ্রামার এবং জনাব আশিকুল ইসলাম রিসার্চ অফিসার, এই 2 জন কর্মকর্তার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো দেখে রেগুলারলি মিটিং উপস্থাপন করা। আমি অনুরোধ করব আপনাকে তাদের যে কোনো একজনের সাথে যোগাযোগ করার জন্য। আমরা যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করতে পারি ওনাদের সাথে, যদি কাইন্ডলি বলতেন। ফোন নাম্বার দেয়া আছে, আপনারা ওনাদের সাথে আমাদের ওয়েবসাইটে ফোন নাম্বার দেয়া আছে, আপনারা ওনাদের সাথে যে কোনো সময় ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন, যে কোনো সময়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে উই গেট টোটাল 4 মিনিট ফর পিচিং অর দিস টাইম ইনক্লুডস কোশ্চেনে। নো, আপনারা কোশ্চেনে অ্যান্সার সেশনের জন্য আলাদা টাইম পাবেন। 4 মিনিট হচ্ছে শুধু পিচ করার জন্য। 4 মিনিট পিচিং, একদম এক্স্যাক্টলি 4 মিনিট মানে 4 মিনিট 1 সেকেন্ডও না, আপনার স্টপ ওয়াচ ধরে আপনাকে পিচ করতে বলা হবে। যেই 4 মিনিট শেষ আপনাকে পিচ যে অবস্থায় থাকুন না কেন বন্ধ করে দিতে হবে, এবং এরপরে যারা বিজ্ঞ যারা থাকবেন, জাজরা যারা থাকবেন তারা করবেন, তারা আপনাকে কোশ্চেন এবং অ্যান্সার সেশন কোশ্চেন করবেন। অভি ভাই আপনি যদি কিছু অ্যাড করতে চান। রাইট, আসলে আমরা টাইমটা সম্পর্কে খুবই স্কেপটিক্যাল। আমরা টাইমটা খুব স্কেপটিক্যালি মেনটেন করি এবং 4 মিনিট পর আপনাদের মাইকটা বন্ধ হয়ে যাবে। তো 4 মিনিটের মধ্যে আপনাদের পিচিং সেশনটা শেষ করতে হবে। ইয়াশা প্রশ্ন করেছে যে উই হ্যাভ টু গিভ দ্য পিচ। আচ্ছা, পিচিংটা অনলাইনে হবে না, পিচিংটা ফিজিক্যালি হবে, কিন্তু কখন হবে সে ব্যাপারে অবশ্যই আপনাদের মেইলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমরা এর আগে স্টার্টআপ রাজশাহীটা করে এসেছি পিচিং ফিজিক্যালি, যেখানে আপনাদের স্পেস দেওয়া হবে সেখানে পিচটা হবে, অর্থাৎ খুলনায় আপনার পিচটা হবে, ফিজিক্যালি যেতে হবে সেই দিন। আপনার আগে থেকে জানিয়ে দেওয়া হবে আপনার স্লটটা কখন, আপনারা সকালে সবাই সেখানে উপস্থিত থাকবেন, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা থাকবে, আপনারা সেখানে লাঞ্চ করে পিচ শেষ করে তারপর বিকালে সেখান থেকে বের হবেন। থ্যাংক ইউ। এরপর আর কোন প্রশ্ন আছে? Will every team member have to be present on this page? না, সকল টিম মেম্বারের প্রেজেন্ট থাকলে ভালো হয়, কারণ সবাই তখন বিষয়গুলো বলতে পারেন। আর যদি প্রেজেন্ট থাকতে না পারেন কোনো কারণে, যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, ইন দ্যাট কেস সেটা তো ডিফারেন্ট কেস, বাট সবাই থাকলে ভালো। তবে খুবই ভালো হয় অ্যাটলিস্ট 2 জন থাকলে, কারণ একজন স্টেজে পিচিং করবেন এবং আরেকজন স্লাইডটা চেঞ্জ করবেন। স্যার একটা কোশ্চেন ছিল, মানে এর আগে আপনি বলে গিয়েছিলেন
স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ সিফাত, আপনি বলুন। আপনি বলেন, আপনার প্রশ্নটি উপস্থাপন করুন। স্যার স্যার আপনি একটু আগে মানে ফার্স্টে আলাউল স্যার বলে গিয়েছিলেন যে ফান্ড চেয়ে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, এই বিষয়টা আমি একটু জানতে চাইছিলাম, কই অ্যাপ্লাই করব, বা ওই বিষয়টা একটু শেয়ার করে দিলে, আমাদের চ্যাটে শেয়ার করে দিলে আমরা একটু উপকৃত হতাম আমার জন্য। জি, আমরা শেয়ার করে দিয়েছি। ধন্যবাদ। আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা এই সুযোগ হয়তোবা এরকম এই যে আমাদের তানভীর অভি ভাই আছেন, আর আমরা আইডিয়া প্রজেক্টের পক্ষ থেকে আমি আছি, আপনারা এই সুযোগ হয়তোবা সবসময় পাবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন আরো থেকে আপনারা করতে পারেন, আর যদি না থাকে আমরা দ্রুত এই সেশনটি শেষ করব। স্যার এই কোশ্চেনটা আবার আরেকবার করা হয়েছিল, আমি আবার একটু বলতে চাই। স্যার আমাদের এই যে আমরা যে সিলেক্ট হয়েছি, এর পরবর্তী পুরো প্রক্রিয়াটাই হবে ফিজিক্যাল, অনলাইনে আর কোনো বিষয় নেই, তাই তো? শুধু জিমেইলে জানাই দেওয়া হবে আমাদের ইমেইলে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে ফিজিক্যালি যেতে হবে, পিচটা ফিজিক্যালি করতে হবে, এবং আপনাদেরকে টাইম টু টাইম ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। জি, আমরা একটা কোশ্চেন ছিল, আমি কি করব? জি শিওর, প্লিজ মিস্টার সৌরভ। জি, ধন্যবাদ। যে আমি আসলে যে কোশ্চেনটা করতে যাচ্ছিলাম ওই ব্যালেন্স টিম সম্পর্কে, ওই যেটা বলছিলেন। তো আমি ফার্স্টে যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি কুয়েটের স্টুডেন্ট, তো যারা শুধু কুয়েটে আছে আমি তাদের নামটাই শুধু দিয়েছিলাম। বাট কিছু মেম্বার হচ্ছে আমাদের বাইরে থেকে আছে, তাদের নামগুলোও কি দেওয়া উচিত ছিল? আপনার প্রশ্নটা ঠিক পরিষ্কার না। সাধারণত একটা স্টার্টআপ ফাউন্ডার থাকেন, যেমন এই যে অভি ভাইয়ের, এখন উনি কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর। এরকম ধরেন 2 জন বা 3 জন মিলে একটা কোম্পানি ফাউন্ড করেন, এবং আমরা কিন্তু বলে দেই, আচ্ছা এই বিষয়টা আপনাদেরকে বলে দেওয়া প্রয়োজন যেহেতু প্রশ্নটা করেছেন। সেটা হচ্ছে আপনারা যখন কোয়ার্কিং স্পেস পাবেন তখন আপনাদের ট্রেড লাইসেন্স করতে হবে, আর ট্রেড লাইসেন্স যখন করবেন তখন কিন্তু আপনাদের শেয়ারটা ফিক্স করতে হবে, কারণ শেয়ারটা নিয়ে পরবর্তীতে মারামারি হয়। যখন কোম্পানি একটু বড় হয় তখন অনেকেই এটা নিয়ে মারামারি করেন এবং পরবর্তীতে এটা অনেক বড় রূপ নেয়। যে ধরেন যার শেয়ার শুরুতে 25% ছিল, সে বলে যে না আমার 25% কেন, আমি তো তখন তিনি আর বেশি পার্সেন্ট যাবে। তো এই জটিলতা পরিহারের জন্য আমরা যেটা করি যে ফাউন্ডারদেরকে আইডেন্টিফাই করা, যারা ফাউন্ডার বা It's 15:43. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. সিফাত মিউট করেন। জি, যেটি বলছিলাম সেটি হচ্ছে আপনার ফাউন্ডার এবং কো-ফাউন্ডার এদের যে পার্সেন্টেজটা হবে, কে কতটুকু শেয়ার হোল্ড করবেন, সেটা ইনিশিয়ালি আপনি ট্রেড লাইসেন্স যখন করবেন, সেটার পরে আমাদের এখানে যখন স্পেস পাবেন পিচিং দেওয়ার পর, পিচ করার পর আপনার তখনই আমাদেরকে 300 টাকার স্ট্যাম্পে সেটা জানিয়ে দিতে হবে। এবং আপনি যেটা বলছেন, তারা যদি আপনার অবশ্যই ফাউন্ডার বা কো-ফাউন্ডার, আপনার ফাউন্ডিং ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স হয়ে থাকে, ডেফিনেটলি আপনার তাদের নাম আপনার প্রেজেন্টেশনে মেনশন করা উচিত। জি, ধন্যবাদ। আমার আরেকটি কোশ্চেন ছিল, যদি মনে করেন যে অনেকগুলো টিম তো অ্যাপ্লাই করবে, সেখান থেকে অবশ্যই যোগ্যরাই সিলেক্টেড হবে, এমন কি মানে কোনো প্রবলেম হবে যে একজন মেম্বার সে ফাউন্ডার বা কো-ফাউন্ডার হিসেবে 2টা টিমের সাথে জড়িত আছে? না, সেই ক্ষেত্রে তেমন সমস্যা হবে না। আমরা আসলে মেরিটটা দেখবো বা তার প্রয়োজনটা দেখবো। আসলে যে আসছেন, আমরা তো আসলে এখানে সরকারের এটার পেছনে প্রচুর ইনভেস্টমেন্ট আছে। আমরা তো ফ্রি স্পেস আসলে ভলান্টারিলি এমনি বিলি করতে আসিনি। আমরা আসছি যে এটার মাধ্যমে স্টার্টআপ কমিউনিটি উপকৃত হবে, একটা যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা বঞ্চিত বিভিন্ন ইয়ে থেকে, তারা একটা সুযোগ পাবে তাদের কাজগুলো পরিচালনা করার জন্য, ফ্রি অফ কস্টে একটা স্পেস পাবে, তাদেরকে আসলে দেয়। তো যারা আসলে প্রয়োজন, ওখানে জাজরা সেটা বিবেচনা করবেন, কে কোনটার মেম্বার বা কোনটা কি, সেটার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হবে যে তার আসলে ওই স্পেসটা প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টা দেখা, এবং তার আইডিয়াটা আসলে কার্যকর কিনা। প্রথম হচ্ছে তার আইডিয়াটা আসলে ঠিক আছে কিনা, সেটা কাজ করবে কিনা,
আর সেকেন্ডটা হচ্ছে তার এই আসলে স্পেসটা দরকার কিনা, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করেই আসলে সিদ্ধান্তটা হবে। থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ। আরো প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এভরিওয়ান হু হ্যাজ অ্যাপ্লাইড উইল গেট দ্য অপরচুনিটি টু প্রেজেন্ট দ্য পিচ ফিজিক্যালি অর দেয়ার ইজ আদার সিলেকশন প্রসিডিউর। আমাদের এখানে যদি সংখ্যা খুবই বেশি হয়ে যায়, অ্যাপ্লিকেশন আমরা দেখব, অ্যাপ্লিকেশনের সংখ্যা যদি খুবই বেশি হয়ে যায় মোর দেন 50, দেন উইল গো ফর অ্যানাদার সিলেকশন প্রসিডিউর, যে যাদের একদম মেরিট নেই বা যারা আসলে স্টার্টআপ না সেগুলোকে আমরা বাদ দিয়ে আমরা এটাকে 50টাতে রিডিউস করব। আর যদি 50 নিচে থাকে দেন আলাদা কোনো সিলেকশন প্রসিডিউর হবে না। আর এখানে আরেকজন বলেছেন শারিয়ার ফেরদৌস ওশন, হাউ উইল গেট দ্য রিজিওনাল অ্যাডভান্টেজ। রিজিওনাল অ্যাডভান্টেজ আপনারা পাবেন হচ্ছে আমাদের অলরেডি স্টার্টআপ আমরা গঠন করেছি, স্টার্টআপ কমিউনিটি, স্টার্টআপ খুলনা, স্টার্টআপ রাজশাহী, স্টার্টআপ খুলনার যিনি প্রধান তিনি আমার সামনে এখন বসে আছেন। তাদের মাধ্যমে আপনারা সকল ট্রেনিং, সকল মেন্টরিং আমাদের সাথে যোগাযোগের মাধ্যম তারাই, যে কোনো সার্ভিস আপনারা তাদের মাধ্যমে পেতে পারেন। তাদের ফেসবুক পেজ আছে। আমরা কিছুদিন আগে 11, 12, 13 তারিখ 3 দিন ব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন করেছি, খুব ভালো, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। 23টা স্টার্টআপ খুলনার সেখানে সুযোগ পেয়েছে, ফ্রি 3 দিন ব্যাপী তাদের ইন্টারন্যাশনাল মানের ইনকিউবেশন হয়েছে আমাদের, সেটা হয়েছে বিসিসির আঞ্চলিক কার্যালয়ে 11, 12 এবং 13 ফেব্রুয়ারি, এবং খুলনার মাননীয় মেয়র মহোদয় সেটা উদ্বোধন করেছেন। আইসিটি বিভাগের সিনিয়র সচিব স্যার সেখানে ছিলেন, আমাদের প্রজেক্ট ডিরেক্টর অতিরিক্ত সচিব স্যার ছিলেন, আমাদের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব স্যার ছিলেন, এবং এটা খুব ভালো একটা ফ্রুটফুল প্রোগ্রাম হয়েছে। তো এরকম প্রোগ্রাম আমরা সামনে আরো করব রিজিওনাল ইয়েতে, অর্থাৎ খুলনার গুলো খুলনায় তাদের জন্য, রাজশাহীটাতে করব, সিলেটে করব, চট্টগ্রামে করব, ঢাকায় করব, বরিশালে করব, এই প্ল্যানগুলো আমাদের আছে। তো আপনারা যদি এই সুযোগগুলো নিতে চান ডেফিনেটলি আপনারা এই কমিউনিটির সাথে ইনভলভ থাকবেন, তাদের সাথে টাচে থাকবেন, তাদের পেজ নিয়মিত ভিজিট করবেন। আশা করি আপনারা এইগুলো আমাদের যেই সুবিধাগুলো আমরা দিচ্ছি সেগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন। থ্যাংক ইউ। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে না থাকে আমরা শেষ করব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চ্যাট বক্সেও লিখতে পারেন, অথবা আপনাদের মাইক্রোফোন অন করে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যালো, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে খালিদ ভাই আপনি জি আমারও সেটাই মনে হচ্ছে। সো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন, রাজিবুর রহমান কি বলতে চাচ্ছেন? স্যার আমি রাজিবুর রহমান বলছিলাম ডিকোডার স্কোয়াড থেকে। স্যার আসলে আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের খেয়াল ছিল না আর কি আজকের এই সেশনের কথা আর কি। আমি তো মাত্র জয়েন করে ফেলছি, এখন নিয়ম কানুন কোনটা কি বলছিলেন এটা তো আমি আসলে ফলো করতে পারি নাই। এক্ষেত্রে আমি কিভাবে জানতে পারি যে আপনি এখানে যারা বাকি উপস্থিত আছেন তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আপনার বন্ধু বান্ধব যদি এখানে কেউ থেকে থাকেন, মিস করেছেন তো মিস করেছেন, ঠিক আছে, মিস আপনি করেছেন, সো আপনার দুঃখিত হওয়ার কিছু নাই, বরং আমরা দুঃখিত যে আপনাকে ঠিকঠাক মতো বুঝাতে পারি। তো সেটা যেহেতু আমরা বুঝাতে পারিনি সেটা আমরা আপনি এখানে অন্য যারা আছেন তাদের সাথে কথা বলে বিষয়টা জেনে নিতে পারেন। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমরা আমাদের যে মানে পিসটা রেডি করব, আমরা তো অলরেডি দিয়ে দিয়েছি, এখন এইটাকে আমরা আবার এডিট করে দিতে পারবো? এটার উত্তর অলরেডি আমরা দিয়েছি। যদি আপনার এই যে খালিদ ভাই তখন ছিলেন এখন এসেছেন, যদি উনি দেন সেক্ষেত্রে আপনারা ইমেল পাবেন। খালিদ ভাই মানে ভালো বলতে পারবেন, খালিদ ভাই যেহেতু এখানে আছেন। খালিদ ভাই প্লিজ। একটা কথা হচ্ছে, ধরেন আমি একজন স্টুডেন্ট, তো আমি পড়ছি খুলনা কৃষি, আমি খুলনাতে পড়ছি, কিন্তু আমি
বা সিলেটে আমি করছি, কিন্তু আমি স্টার্ট আপ জিতেছি ধরেন খুলনায়, সিলেটে থেকে আমি স্টার্ট আপ স্পেস পাইছি খুলনায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে একজন মানে স্টুডেন্টের তো মানে একটু কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা কি কোনো উদ্যোগ বা কোনো কিছু করার সুযোগ আছে? আপনার এখন কারেন্ট লোকেশন কি ঢাকায়? আপনি কি ঢাকা থেকেই করছেন সবকিছু? হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে। ইন দ্যাট কেস আসলে আপনার খুলনাতে স্পেস পাওয়ার সুযোগ একদমই কম, কারণ এটা আমরা দিচ্ছি রিজনাল বেসড। ঢাকায় কিন্তু আমরা স্পেস এখানে দিচ্ছি আমাদের স্টার্টআপদের জন্য। ঢাকার যারা তাদের জন্য কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আছে। আমরা ওগুলো দিচ্ছি হচ্ছে প্রান্তিক যারা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আছেন, ঢাকায় আসতে পারছেন না, কষ্ট করে ওখানে কাজ করছেন, ওখানে পড়ে আছেন, তাদের জন্য আমরা আসলে এই সুবিধাটা দিচ্ছি। সো এটা আপনাদের জন্য না, যারা ঢাকায় আছেন তাদের জন্য না। ঢাকার যারা আছেন তাদের জন্য ঢাকায় ব্যবস্থা আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আর আলাউল ভাই যেখানে শেষ করেছিলেন যে যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের পিচ ডেকে কোনো আপডেট মানে কিছু আপডেট করার দরকার আছে বা এরকম যদি মনে করেন, সেক্ষেত্রে আমরা ওপেন রাখছি। আপনারা যদি সাবমিট করতে চান পিচ ডেক, সেটা করতে পারেন। সেটা সরাসরি আপনাদের যে মেইল আইডিটা প্রোভাইড করা আছে, যে মেইল থেকে আপনারা ইনভাইটেশন পেয়েছেন, সেই মেইলে আপনারা রিপ্লাই ব্যাক করে দিয়ে দিতে পারেন। আর তবে সেটার জন্য ডেফিনিটলি একটা টাইম লিমিট থাকবে। সো সেটা অফিসিয়ালি আমি জানিয়ে দেব আজকে প্রোগ্রামের পরে। আজকের মধ্যে একটা মেইল পেয়ে যাবেন। সো এটা ফলো করলে যদি কারোর মনে হয় যে কোনো আপডেট রিকোয়ার্ড, বা আর যাদের মনে হচ্ছে যে আপনারা কমপ্লিট করে ফেলেছেন, তাদের তো কোনো অপশন থাকছে না, ইস্যুস থাকছে না। থ্যাংক ইউ। আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা সাম আপ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, যদি প্রজেক্টের নামগুলা সহকারে পাঠানো হয়তো আমাদের মেইল করে ভালো হইতো, কারণ অলরেডি আমাদের অনেকগুলা স্টার্টআপ আছে, অ্যাপ্লাই করছে অনেক জায়গায়, এই কারণে নামগুলা মনে রাখা কষ্টকর আমাদের। আপনাদেরকে কিন্তু যে মেইলটা করা হচ্ছে সেটা একটা মানে স্পেসিফিক মেইল আইডি থেকে করা হচ্ছে, এবং হ্যাঁ হ্যাঁ, এটা কোন মানে কোন প্রজেক্টের আন্ডারে হচ্ছে সেটার একটা ব্যানার আপনাদের মানে মেইল সিগনেচার যেখানে, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। ওকে ঠিক আছে। জি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর অসংখ্য ধন্যবাদ আলাউল ভাইকে এবং অভি ভাইকে চমৎকারভাবে আমাদের সেটআপ রিলেটেড ওনাদের যে এক্সপেরিয়েন্স, চমৎকার গাইডলাইন আপনাদেরকে দিয়েছেন। আশা করছি যে আপনারা এটাতে উপকৃত হয়েছেন এবং এটা খুব বেশি হেল্প করবে আপনাদেরকে ফাইনাল প্রেজেন্টেশনের সময়। সো সে পর্যন্ত আপনাদের যদি আরো কোনো প্রিপারেশনের জায়গা থাকে, আজকের সাজেশন গুলা, অ্যাডভাইস গুলা, ডুজ এন্ড ডনটস অনেক কিছু বলেছেন আমাদের অনারেবল মেন্টররা। তো সেটা অনুযায়ী আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করেন। আর যেরকম অভি ভাই বলছিলেন যে অফিসিয়ালি আপনাদেরকে আরেকটা মেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ফাইনাল পিচিংটা কবে, কখন, কোথায়, যেসব নিয়ে আপনাদের কোয়েরিজ ছিল, এটা অফিসিয়ালি যে প্রসেস সেভাবে আপনাদের কাছে জানায় দেওয়া হবে ভায়া মেইল। সো এবং আজকেও আমার যেটা অবজারভেশন যে অনেকে হয়তো রেগুলার আপনারা মেইল চেক করছেন না, অনেকে হয়তো মেইল পান নাই বা এরকম একটা ইয়ে হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা একটু রেগুলার মেইল গুলো চেক করবেন, সেক্ষেত্রে কমিউনিকেশনটা ইজি হবে এবং ইনফরমেশন পাসিং এর ক্ষেত্রে কোনো গ্যাপ থাকবে না। আর যদি আপনাদের আমার মনে হয় যে এরকম সেশন আমরা সামনেও আরো রাখতে পারবো। তো আবার আলাউল ভাই বললেন যে স্টার্টআপ প্রজেক্ট থেকে খুলনা স্টার্টআপের জন্য একটা কাজ হচ্ছে, তো এটাও হয়তো আপনাদের জন্য হেল্পফুল হবে। সেখানেও আপনারা অনেক ইনফরমেশন পেতে পারেন যেগুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকে। সো আমার মনে হয় যে সবাই ভালো থাকবেন এবং হোপ টু সি ইউ সুন। তো সেটা চিটাগং এ হবে। আরেকবারও আমি এটা কোট করে দিচ্ছি যে ফাইনাল মিটিংটা আসলে ফিজিক্যালি হবে, এবং যারা ফাইনাল ইনভাইটেশনের মেইল পাবেন তারা হচ্ছে ফিজিক্যালি আসবেন, এবং এটার ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে সব টিম মেম্বারদেরকেই থাকতে হবে, কিন্তু সব টিম মেম্বার থাকলে সেটা খুবই ভালো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।